কতজন আমরা ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগতম। কতজন এসছি আমরা, মানে জয়েন করেছি কতজন? পর্যন্ত 48 জন। 48। আমরা কি আর 5 মিনিটস দেখবো না শুরু করে দিব? আমরা শুরু করি ম্যাম, সবাই আসতে থাকুন। আচ্ছা, এমদাদ সাহেব আছেন তো না? জি আছে, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দেই। তো ডিয়ার স্টুডেন্ট, সকলকে জানাচ্ছি আমাদের এই নতুন সেশনে তোমাদের আজকে প্রথম ক্লাস দিয়ে শুভযাত্রা শুরু করায় সকলকে সুস্বাগতম এবং শুভ সন্ধ্যা। আমাদের ক্লাসে আমাদের যে সাবজেক্ট গুলো রয়েছে এর মধ্যে আমি দুটো সাবজেক্ট তোমাদের সাথে সম্পৃক্ত থাকবো। একটি হচ্ছে ল অফ কন্ট্রাক্ট আর একটা হচ্ছে ল অফ পার্টনারশিপ। ল অফ কন্ট্রাক্ট এটি হচ্ছে মূলত বিজনেস ল বা কমার্শিয়াল ল, আমরা যে নামেই বলি না কেন, এই ল গুলোর মূল ভিত্তি বা পিলার। যে বা যারা ল অফ কন্ট্রাক্ট জানবে না তাদের পক্ষে অন্য আইনগুলো বোঝা বা ওটার আলোকে ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা নেওয়া অনেকটা কঠিন হয়ে পড়ে। সুতরাং ল অফ কন্ট্রাক্টটা is the pillar of all the commercial laws related subjects like the Partnership Act, Negotiable Instrument Act, Sales of Goods Act, and others law are there also. You have the law, probably the company law. Though it's a separate entity, is the company law. It's not under the head of commercial law. It's a separate entity, but it's a subject where law of contract is also essential, the knowledge of law of contract. So before starting, I'd like to invite and also welcome all of you, because this is the Zoom online class, so I have no way to see all of physically, and also you can also see only my on video call. So the formalities of the first class now it's not possible, but we will start the class when I will just speak some of the items or topics. If you feel the confusion or if any your observation or like the examples you need to see, so please feel free to share your views to me and also interact with me. But when I will speak, don't try to interrupt on that matter. Yes, you are not hearing? আচ্ছা, তো আমরা যখন দুটো ল্যাঙ্গুয়েজে আমাদের মধ্যে থাকবে, বোথ বেঙ্গলি এন্ড ইংলিশ, বোথ ল্যাঙ্গুয়েজের মধ্যে থাকবে। বাই দিস টাইম তোমরা সিনোপসিস পেয়ে গেছো, বাট আমি যখন পড়াবো তখন সিনোপসিসটা তোমাদের কাছে জাস্ট থাকবে, সেটাকে না হাতে থাকবে, কিন্তু সেটার মধ্যে মনোযোগটা না দিয়ে আমি যখন কথা বলবো সেগুলোকে শোনার চেষ্টা করবে, তাহলে সেটা তোমাদের জন্য বেশি কাজে লাগবে। ওকে, বেশি কাজে লাগবে। সুতরাং মনোযোগ দিয়ে যে কথাগুলো বলবো সেগুলো শোনার চেষ্টা করবে, এবং অনেক সময় অনেকগুলো জিনিস পড়ার সময় বলবো যে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অথবা এটিকে বাদ দেওয়া যাবে না, অথবা এটাকে অবশ্যই মনে রাখতে হবে। এই জিনিসগুলো যখন বলবো তখন সেটা তোমরা আমাদের একটা নোট ডাউন করে রাখবা যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি একটা কোনো টপিক বললে নট অনলি যে তোমার পরীক্ষার পারপাসে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা কিন্তু নয়, এটি হচ্ছে তোমাদের চলার পথে প্রফেশনাল লাইনেও এটি খুবই ইম্পর্টেন্ট রোল প্লে করবে, জন্যই এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, সো শুধু পরীক্ষার জন্যই কিন্তু আমি বলবো না, এটিকে মনে রাখতে হবে, নোট ডাউন করে রাখবে। যদি কোনো বিষয়ে তোমাদের কনফিউশন বা বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই বলবে যে ম্যাডাম 5 মিনিটের জন্য আমাদের একটা বিষয় আছে, তখন শেয়ার করবে। বাট পড়ার প্রতিটা ফাঁকে ফাঁকে যদি ইন্টারাপ্ট করো তাহলে পড়ার ধারাবাহিকতাটা নষ্ট হয়ে যাবে। তো কারণ এমনি আমরা একটু লেটে শুরু করেছি ডিউ টু আমাদের নামাজ এন্ড আদার ফর্মালিটিস, সুতরাং আমরা এখন উইদাউট এনি ব্রেক আমরা কন্টিনিউ করব ইনশাআল্লাহ ফর 2 আওয়ার্স। তো মনোযোগ দিয়ে যদি শুনো, অনেক 2 আওয়ার্স তো অনেক সময়
যেটি আমাদের জন্য একটি সহায়ক ভূমিকা পালন করবে। সো আমি প্রথমে জানতে চাচ্ছি যে আমাদের যে যারা স্টুডেন্টস আছে তাদের কেউ কি আছে যে ল এর ব্যাকগ্রাউন্ড বা ল এর উপর পড়াশোনা করেছিল, এরকম কেউ কি আছে? জি ম্যাম, একজন ছিল। ছিল মানে এখন নাই? জয়েন করেছে কিনা আমি আসলে শিওর না, দেখতে হবে না। আচ্ছা, ও কি লতে পড়াশোনা করেছে? হ্যাঁ, ল ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, খুব ভালো। ওকে, জি ম্যাম, নো আছি। প্রবলেম। কে আছে? আমি লতে পড়াশোনা করছি। কোথায় কোথায়? ম্যাম রাকিব। রাকিব কোথায় পড়াশোনা? ম্যাম এলএলবি তে পড়াশোনা করছি, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি থেকে। কোন ইয়ারে? এলএলবি অনার্স। কোন ইয়ার? মানে এলএলবি শেষ আমার। ম্যাম এলএলবি শেষ হয়ে গেছে আমার। আচ্ছা, খুব ভালো, ভেরি গুড। এলএলএম কি স্ট্যানফোর্ডে নেই? স্ট্যানফোর্ডে এলএলএম কোর্স না নাই? ম্যাম আছে, বাট এলএলএম টা করা হয়নি ম্যাম। আচ্ছা, আপাতত স্টপ রাখছি, পরে যদি সময়। আচ্ছা, আমি ম্যাম আছে, বাট করা হয়নি এলএলএম টা। ওকে, আমি অ্যাডভাইস করব রাকিবকে যে তুমি এই প্রফেশনালি এইটাতে পড়াশোনা ডেফিনেটলি করতে আসছো, করো, মোস্ট ওয়েলকাম। বাট পাশাপাশি যেভাবেই হোক তুমি এলএলএম টাকেও কমপ্লিট করে ফেলো। হ্যাঁ, তাহলে এইটি তোমার যে কোনো প্রফেশনাল চাও না কেন, তোমার এইটি একটা ওয়ে কি হবে আর কি, এটাকে কোনোভাবে মিস করো না। টুডে অর টুমরো ট্রাই করো আর কি, ঠিক আছে? আর কোনো হেল্প লাগলে বলো যে কোথায় করলে ভালো হবে। আই ক্যান অ্যাডভাইস ইউ, নো প্রবলেম। আচ্ছা, এখন আমরা হচ্ছে ল অফ কন্ট্রাক্ট, মানে এই আমরা সাধারণত হ্যাঁ, কন্ট্রাক্ট শব্দ বলতে আমরা কি বুঝি বলো তো? কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝি বা আমরা কি জানি কন্ট্রাক্টটা কি? এগ্রিমেন্ট, যখন দুইটা পার্টির মধ্যে কোনো একটা সাবজেক্ট ম্যাটারে হচ্ছে ডিল করা হয়। একটা প্রমিস, একজন প্রমিস করে কোনো অফারের। আচ্ছা, দুটি পক্ষের মধ্যে, যেমন মনে করো যে তোমরা যে আজকে সিএ এর ছাত্র ছাত্রী, এখানে কি তোমাদের কোনো কন্ট্রাক্ট হয়েছে বলো তো? Yes, হয়েছে। আর্টিকেল আইটিভির সাথে আমাদের কন্টাক্ট হয়েছে। কন্ট্রাক্ট হয়েছে না? হয়েছে তো, চিন্তা করো। ওরা তোমার একটা অ্যাড দিয়েছিল, প্রপোজাল দিয়েছিল যে এখানে ছাত্রী ভর্তি হবে। তোমরা সেই প্রপোজালের ভিত্তিতে তোমরা সেটা অ্যাকসেপ্ট করে এসে তোমরা এখানে তোমাদের ফর্মালিটিস কমপ্লিট করলা। জাস্ট তারপরে তোমাদের ফর্মালিটিস গুলো অনুযায়ী তোমরা সিলেক্টেড হলা। তখন তোমাদেরকে বলা হলো যে এই টার্মস এন্ড কন্ডিশনে তোমরা এখানে ভর্তি হতে পারবা, এই তোমাদেরকে। তখন তোমরা এসে ভর্তি হলা উইথ সার্টেন অ্যামাউন্ট অফ মানি, তাই না? একটা কনসিডারেশন দিলা এবং কিছু টার্মস এন্ড কন্ডিশনের সাথে তোমরা এগ্রিড করলা। তারপরে কি হলো, ওইটা যখন সবকিছু হয়ে গেল তখন তোমাদের ক্লাস হলো। এই যে আজকে তোমাদেরকে ক্লাসে ডাকা হলো, তার মানে কি তোমাদের সাথে তাদের একটা বৈধ চুক্তি হয়েছে। আমি একটি শব্দ বললাম, বৈধ বা ভ্যালিড। এই শব্দগুলো ওই যে বলছি যে আমি যখন কোনো কথা দুইবার তিনবার রিপিট করবো, জাস্ট ওই পয়েন্টটাকে নোট করবা, তাহলে একটা ভ্যালিড চুক্তি তোমাদের মধ্যে হয়েছে। ভ্যালিড একটা শব্দ বলেছি, ভ্যালিড কন্ট্রাক্ট। এবং এই ভ্যালিড চুক্তি হওয়ার পরিপ্রেক্ষিতে আজকে আমরা যখন ক্লাস করছি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম, কে হালিম ভাই? হ্যালো, ইয়েস, হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো এটার ভিত্তিতে যখন আমরা এখানে ক্লাসে সম্মত হয়েছি বা ক্লাস করছি, তাহলে কি এই যে ক্লাস করছো তোমরা অলরেডি কিন্তু কন্ট্রাক্টের একটা পার্ট হয়ে গেছো। তো এখানে আরেকটা শব্দ এসে আছে, সেটা হচ্ছে তোমার এক্সিকিউটেড। লিখে ফেলাও, এক্সিকিউটেড, EXECUTED, এক্সিকিউটেড। তার মানে কি তোমাদের কন্ট্রাক্টটা সম্পাদিত হয়ে গেছে, এটা এখন একটা পারফরম্যান্স মধ্যে এসে গেছে, তাই না? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা বাংলায় বলি, ইংরেজি না বলি? হ্যাঁ বলেন, শিওর, নো প্রবলেম, ওয়েলকাম, বলেন। আচ্ছা, এক হলো যে ছাত্ররা আজ খুব একটা ভালো সময়, একটা শুভ সময় ম্যাডাম তো আমারই দিলেন তোমাদের জন্য। বিষয় হলো যে আমরা অভিভাবক সামনে পেয়ে গেছি।
এর জন্য লয়ের আসল আমাদের অভিভাবক, কাজেই শুধু এই লেখাপড়ায় না, সব দিকেই ম্যাডাম বহু আপনার আইসিবির উপকার করে গেছেন। ম্যাডাম এখনো আছেন, ম্যাডাম এডিশনাল সেক্রেটারি বিসিএস ক্যাডার জুডিশিয়ারি। যে আপনারা এই সুযোগটা গ্রহণ করেন। এখনো ম্যাডাম আপনার কমার্স মিনিস্ট্রির কম্পিটিশন, ট্রেড অ্যান্ড কমার্স কম্পিটিশন কমিশন, সেখানে ল, ম্যাডাম সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, কাজেই আগে জজ ছিলেন কুমিল্লার। কাজে শর্টে বলে নিলাম যে এটা আপনাদের জন্য সুবর্ণ সুযোগ। যে সকল ল আছে, ম্যাডাম 2007 থেকে আইন মন্ত্রণালয়ে ছিলেন, অধিকাংশই ম্যাডামের হাতেরই সব ড্রাফটিং অ্যাপ্রুভাল। এই জন্য আপনারা you are also the initial level, and my beloved students, please, it's the best opportunity for all of you, and so take it positively and also advance of your proper studies. এই গেল। আর সেকেন্ড ইস্যু যেটা, যে আজকে ম্যাডাম ল অফ কন্ট্রাক্টস শুরু করলেন। নতুন ছাত্রছাত্রী যারা, আমাদের তো বই অ্যাভেলেবল আছে, অসুবিধা হবে না। যে সিনপসিস ম্যাডামের, এগুলো আপনারা এন্ট্রি লেভেলের, এগুলো পড়লে মনে হবে। উই হ্যাভ অলসো রিসিভড 6টা না কয়টা 5টা দেখলাম সিনপসিস, এবং খুব উন্নত মানের শর্ট। আপনার জন্য যতটুকু লেখার প্রয়োজন সেইভাবেই আছে। সার্টিফিকেট লেভেলে লিটারেচার এত দরকার নেই, only the gist or the basic, and you should have to write। 3টা জিনিস আমি 1.5 মিনিট আর একটু অনুমতি নেই, 1.5 মিনিটে শেষ করতেছি। 3টা জিনিস আমাদের ছাত্রদের জন্য দরকার to also cut the success in the exam in the CA profession। ফার্স্ট হচ্ছে the basic or the foundation knowledge or the gist, অর্থাৎ যে জিনিসটা আপনি করবেন, জানবেন, সেটার অত্যন্ত যেটা আসল, যেটা এটা জানতে হবে। এখানে আপনার আহমরি বানানোর দরকার নাই। আর দেখা যাচ্ছে না, কি দেখা যায় না, এই আফসারি আফরা টু এভরিওয়ান, যাই হোক। আর আরেকটা হচ্ছে যে তাহলে কি হলো, প্রপার ইনফরমেশনটা রাখতে হবে। আর আরেকটা জিনিস যেটা, ছোট ছোট ইংরেজি জানতে হবে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংরেজি। এখানে ভাইবা ভোজ নাই, কাজে ভয় নাই। ছোট ছোট করে গ্রামার ইউজ করে আপনারা ম্যাক্সিমাম গ্রাজুয়েট অথবা ইন্টারে ভালো রেজাল্ট করা, কাজে একটু চেষ্টা করতে হবে। এক সময়ে আপনার তো এই অবস্থা হয়ে যাবে, এন্ট্রি লেভেলে অসুবিধা হয় না। আর থার্ড যেটা হচ্ছে যে আপনার এই লেখাপড়া লিগে থাকতে হবে। তাহলে কি হলো, বাই দিস টাইম আই হ্যাভ অলসো সাবমিটেড the 3 measures of your efforts or the methodological sequence or the ways or means and ways of your cutting success or doing the well in the exam। এই কয়েকটা জিনিস আমি বললাম। এই গেল, আর কথা না বলি, এই 3টা জিনিস বলে গেলাম, কারণ অনেকে আপনার ওরিয়েন্টেশন পান নাই। এই জন্য 3টা জিনিস, একটা কি, যেটাই করবেন এটার আসল জিনিসটা জানার ইচ্ছা করেন। দ্বিতীয়ত, সে অনুসারে লেখার চেষ্টা রাখেন। থার্ড হচ্ছে সর্ব অবস্থায় এটার সাথে আপনারা লেগে থাকেন। এই গেল। আর ম্যাডামের কথা তো বললামই শর্টে। আর ক্লাস করেন, আমরা একটু ম্যাডামকে হয়তো একটু সময় নিব। ম্যাডাম এমনিতে ব্যস্ত, হয়তো স্পেশালাইজ বা প্যান্ডামিক সিচুয়েশনে ম্যাডাম হয়তো একটু সময় দিতে পারতেছেন, তাছাড়া ম্যাডামও খুব ব্যস্ত থাকেন। আমরা সময় ম্যাডামের নিয়ে আমরা এঙ্গেজ করবো ইনশাআল্লাহ। এখানেই না, প্রফেশনাল লেভেলও ম্যাডাম আমাদের গেস্ট ফ্যাকাল্টি, আর রানিং আপনাদেরও এখানেও গেস্ট ফ্যাকাল্টি। তবুও আমি এমনি আমরা আর কি ইয়েতে রাখছি যে ম্যাডাম সময়, ম্যাডাম আমাদের সাথে আছেন। ম্যাডামের কাছে দোয়া চাই আমরা ম্যাডামের জন্য দোয়া রাখি। ম্যাডাম যতদিন আল্লাহ রাখেন আমাদের সাথে থাকেন, আমরাও আছি আপনার সাথে। এই আর ছাত্ররা শোনা যায়? জি স্যার। শোনা যায়। সাথে আন্তরিকতা রেখে এনি কোশ্চিন, এনি ম্যাটার, আপনার 5-6 বছরের কোশ্চিন নিয়ে করেন, একটু এখন দরকার নাই, আমি সব এনে দেবো। এগুলো নিয়ে আগে একটু পড়ে নেন, ম্যাডামকে বলবেন, ম্যাডাম দেখে দেখে আপনার উত্তর দিয়ে দেবেন সাথে সাথে। ওগুলো লিখবেন, হয়ে গেল আর কি। ল একবারই পাঠ হবে ইনশাআল্লাহ, চিন্তা করুন। ওহাব ম্যাডামেরই ছাত্র, ইনশাআল্লাহ ম্যাডামেরই ছাত্র ওহাব, আব্দুল্লাহ ওহাব আকান।
আর কি বলে যে ম্যাডাম আমাদের কাছে প্রায় 3.5-4 বছর ধরেই আছেন, কাজে অসুবিধা নাই, হয়তো একটু কষ্ট হবে ম্যাডামের, বাট আমরা সময় নিয়ে নিব এই আর কি। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আর কালকে একটু বুঝে, শনিবার একটু বুঝে আগান ক্লাসে, আর সমস্যা সমাধান এগুলো যা আছে পরে শুনবো, আর কথা না বলি, আর সিনপসিস গুলো একটু সুন্দরভাবে প্রিজার্ভ করেন। এগুলো কিন্তু আপনার ম্যানুয়াল বা অন্যান্য থেকে অনেক উন্নত মানের, আমি দেখলাম ছোট ছোট করে সুন্দর সুন্দর করে পয়েন্টে লেখা। তো ভালো থাকি, আর কিছু না বলি, আর কিছু বলার আছে কি না? না স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে ক্যাপ্টেন, একটু থাকেন, and you are doing well. আমাদের ফিমেল ক্যাপ্টেন ওনার তানজিনা নাকি দেখি আবার আরেকজন থেকে মেল দেন, তো ভালো, আর অসুবিধা নাই, আমরা করবো। ম্যাডাম দোয়া চাই। হ্যাঁ ইনশাআল্লাহ, সবাই সবার জন্য দোয়া, সবাই ভালো এবং সাবধানে থাকতে হবে, আর সবার জন্য সবাইকে দোয়া করতে হবে ইনশাআল্লাহ। একটা কথা ছিল, মানে হচ্ছে এটা অনেকেই হচ্ছে জিজ্ঞাসা করছে বা অনেকেই হচ্ছে চিন্তা ভাবনা করছে। এত রাগঢাক ডাইরেক্ট অ্যাকশন বলেন। স্যার আমরা কি স্যার এই সেশনে কি স্যার এক্সামে বসতে পারবো কিনা স্যার? বসাই দিব, থ্যাংক ইউ স্যার। ভিতরের কথা বলি যে আপনি পরীক্ষায় নেন যায়নি, আপনার আমাদের যে ক্যাম্পাস আছে, আমাদের এখানে অনেক দায়িত্ব আছে, রেসপন্সিবিলিটি আছে, আপনাকে উপযুক্ত করে পরীক্ষা নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব। আবার আপনি ফিট কিনা এগুলো আমার অথরিটি আমাদের কাছে জেনে নেবেন, আর আমাদের অথরিটি অত্যন্ত সহনশীল, সুহৃদয়, ম্যাডামও জানেন আমরা যা বলি, যা করি, ইভেন আমরা যা প্রস্তাব রাখি, অত্যন্ত এটা সমীহ এবং সম্মানের সাথে দেখেন। এক কথায় সারলাম, এই জন্য এখন আপনার উচিত হবে আপনি শুধু নিয়ে নেন, পরীক্ষা কখন হবে না হবে যাদের এগুলো ডিসিশনের ওনারা চিন্তা করতেছেন করবেন, আপনার যে সময়টা, এই সময়টা কাজে লাগিয়ে আপনি ডেভেলপ হয়ে যান, যাতে আপনি ইউ মে সিট ফর দ্য এক্সাম উইথ এফিসিয়েন্সি এন্ড ইওর প্রপার প্রিপারেশন। ক্লিয়ার ম্যাডাম? ছোট ম্যাডাম মানে ক্যাপ্টেন না ছাত্রী বললো আর ঠিক আছে ম্যাডাম। আর আমি হয়তো আবার মঙ্গল বুধবারে আমি কথা বলবো নি আপনার সাথে। দোয়া থাকলো সবার কাছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাই ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, কি ক্যাপ্টেনের নাম কি শুনলাম? ম্যাম আমাদের এখানে টোটাল 4 জন ক্যাপ্টেন আছে। ডে শিফট থেকে হচ্ছে 2 জন, আমি সওদাগর হসন্তিকা এবং হচ্ছে নিয়াজ মোর্শেদ ভাইয়া, আর ইভিনিং শিফট থেকে আছেন হচ্ছে এলিজা আক্তার আপু এবং হচ্ছে শাওন হক। আচ্ছা আচ্ছা, তোমরা কি সবাই এই ইয়েতে ফ্রেশ, নাকি এর আগেও কোনোটাতে প্রচুর এক্সাম দাও না এরকম আছো, না এবারে একদম ফ্রেশ? ম্যাম একদম ফ্রেশ। আচ্ছা, ওকে ভালো, ওকে ভালো। আর ওই যে আমরা ক্লাস শুরু করে দিয়েছি, পরিস্থিতি পরিবেশের উপরে নির্ভর করবে তোমাদের এক্সামের শিডিউল। মোটামুটি ভাবে এগুলো ইনস্টিটিউট তাদের টাইম শিডিউলের মধ্যে এক্সাম গুলো নেয়, বাট সবকিছুতে এখন তো কোনো কিছু কোনো কারো নিয়ন্ত্রণের মধ্যে নাই। সো পরিস্থিতি উইল সে যে কি হবে না হবে, ঠিক আছে? বাট হোপফুলি তোমরা মনে রাখবে যে তোমাদেরকে যেভাবে স্কেজুয়াল দেওয়া হয়েছে সেটা ফলো করতে হবে, এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশন নিবে। ওকে, তো যেখানে এসে থেমেছিলাম সেটা বলেছিলাম যে তাহলে আজকে আমরা আরেকটা দুটো কি শব্দ বলেছি বলো তো? ভ্যালিড কন্ট্রাক্ট আর এক্সিকিউটেড। গুড, ভ্যালিড এন্ড এক্সিকিউটেড। তার মানে কি যে ভ্যালিড হচ্ছে একটা বৈধ কন্ট্রাক্ট, আর একটা হচ্ছে এক্সিকিউটেড যেটা অলরেডি সম্পাদিত হয়ে গেছে, অর্থাৎ এখন কিন্তু তোমরা চুক্তির অধীনে কার্যকলাপ করছো, আমাদের ফাংশনস গুলো আন্ডার দ্য কন্ট্রাক্ট। সো এই যে একটা শব্দ বললাম ভ্যালিড, কেন বললাম? তার মানে দেয়ার আর আদার কন্ট্রাক্টস হুইচ আর নট ভ্যালিড, তাই না? যে বৈধ না, কন্ট্রাক্ট হয়েছে কিন্তু বৈধ না। যেমন মনে করো আমি একটা এক্সাম্পল দেই, যে দুটো বন্ধু মিলে বা ওই যে ডাকাতরা মিলে যখন একটা সন্ধি করে যে আমরা 5 জন রয়েছি ওই বাসাতে ডাকাতি করতে যাবে, আজকে আমরা টিভিতে দেখতে পাচ্ছি যে মোহাম্মদপুরের কৃষি মার্কেটের কাছে ডাকাতি করার প্রাক্কালে তোমার ধরা পড়েছে, আটক হয়েছে কয়েকজন যুবক। এই যে একটা বিষয়, তাহলে তারাও কি করেছিল? একটি চুক্তি করেছিল না যে আমরা ওই জায়গায় যে আমরা কি করতে যাব, ডাকাতি করতে যাব। তাহলে এটা ওরা গেল এবং করতে গেল, কিন্তু এইটা কিন্তু ওদের মধ্যে দুই বা তথাধিক ব্যক্তি মিলে করলো।
এখন এই যে চুক্তিটা করলো ডাকাতি করতে যাওয়া, এটা কি আসলে এই কাজটা কি আইনসম্মত না আইনসম্মত নয়? অবৈধ। সম্মত নয়। অবৈধ। অবৈধ। তাহলে যে কাজটি অবৈধ হবে সেটা যতভাবে সব ফর্মালিটিস কমপ্লিট করেও যদি তোমার মানে এক্সিকিউটেডও হয়ে থাকে অথবা যদি মনে করো যে চুক্তিটা স্বাক্ষর হয়ে থাকে, তাহলে কি সেটা ভ্যালিড চুক্তি হবে? নো ম্যাম। তাহলে সেটা হবে ভয়েড চুক্তি, VOID, ভয়েড চুক্তি। ঠিক আছে। দেন অ্যানাদার টার্ম আছে, সেটা হচ্ছে ভয়েডেবল। এটা জাস্ট লিখে রাখো, আমরা যখন ওই জায়গাটাতে আসবো তখন আমরা ভয়েডেবল নিয়ে আলোচনা করব, ওই দুটো নিয়েও আলোচনা করব। আজকে আমরা শুরুতেই তোমার বৈধ এবং অবৈধ নিয়ে বললাম, কারণ আমরা এখন যখন কন্ট্রাক্টের ডেফিনিশনটা দেখব তখন দেখা যাবে যে কেন আমি এই ভ্যালিড এবং ভয়েড শব্দটি উচ্চারণ করেছি। কিন্তু তোমরা আরেকটা শব্দ লিখে রাখো, ভয়েডেবল। সো লেটস সি দ্য ডেফিনিশন অফ কন্ট্রাক্ট। এই ডেফিনিশন অফ কন্ট্রাক্টে তোমার বলা হচ্ছে যে কন্ট্রাক্টের মধ্যে তোমার যে শব্দটা হচ্ছে an agreement enforceable by law is called a contract। এক লাইনের একটি শব্দ কিন্তু কতগুলো কথা বলছে, an agreement enforceable by law। তাহলে একটি সমঝোতা বা একটি চুক্তি এনফোর্সেবল হতে হবে, অর্থাৎ আইনসম্মত হতে হবে, আইনমতভাবে প্রয়োগযোগ্য হতে হবে, এবং সেটি হবে তোমার চুক্তি। তাহলে এই যে আইনসম্মত বা আইনযোগ্য হবে, এইটা বলতে গেলেই তো আইনসম্মত যখন হচ্ছে তখনই সেটি বৈধ হচ্ছে, আর যখন আইনসম্মত হবে না তখন সেটি অবৈধ হয়ে যাচ্ছে। এই একটি ডেফিনেশন বা এক লাইনের ডেফিনেশন থেকে যদি রিকোয়ারমেন্টস বলা হয় যে এইটার রিকোয়ারমেন্টস কি কি রয়েছে, প্রথমত এই ডেফিনেশন থেকে আমরা পেলাম যে there is agreement and the agreement should be enforceable by law। দুটো, এটা ভাঙলে আমরা দুটো জিনিস পেয়েছি, ঠিক তো? আচ্ছা, মনে হচ্ছে দুটো মাত্র জিনিস, কিন্তু এই দুটো জিনিসকে যদি আমরা আবারও ভেঙে ভেঙে দেখি, এটা পুরোটাকে যদি আমরা এক্সপ্লানেশনের মধ্যে যাই, তাহলে দেখা যাবে এই কন্ট্রাক্ট এই শব্দটার এলিমেন্টস কি কি আছে বা এটার বৈশিষ্ট্য কি কি আছে। অনেক সময় বলা হয় হোয়াট আর দ্য রিকোয়ারমেন্টস, বলা হয় হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স, অনেক সময় বলা হয় হোয়াট আর দ্য এলিমেন্টস, নানান ভাবে বলা হয়। তাহলে কি কি আছে, কন্ট্রাক্টের এলিমেন্টস কি কি আছে? তোমাদের সিনোপসিস 1 হাতের কাছে যদি থাকে জাস্ট চোখে রাখতে পারো, আমি বলে যাচ্ছি, শুনতে পারো হাতের কাছে না থাকলেও। কি বলেছে? অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স। আমরা কিন্তু একটু আগেই বলেছি যে তোমাকে এই সিএ ইনস্টিটিউট অফার করেছে এবং তোমরা অ্যাকসেপ্ট করেছো তোমার, তাই না? তাহলে আমরা অফার এন্ড অ্যাকসেপ্টেন্স। ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশনশিপ, একটা উদ্দেশ্য থাকতে হবে, ইচ্ছা থাকতে হবে কি একটি আইনসম্মত সম্পর্ক করার। তাহলে এই যে তোমাদেরকে যে স্টুডেন্ট হিসেবে রাখলো, আমাকে যে আবার তোমাদের পড়ানোর জন্য রাখলো, তাহলে কি তোমাদের স্টুডেন্ট, তোমরা কি তোমাদের সাথে কি আইনসম্মত সম্পর্ক হলো না? Yes ma'am. Relationship between the students and the CA Institute, there is a relationship, but relationship কি এটা কি ফ্রেন্ডলি রিলেশনশিপ? নো। স্টুডেন্ট টিচার রিলেশনশিপ? নো। এটি হচ্ছে একটা লিগ্যাল রিলেশনশিপ। কারণ কি তুমি এইখান থেকে লেখাপড়া করবা, যে লেখাপড়াটা যে সার্টিফিকেটটার দাম রয়েছে, যে সার্টিফিকেটটার মূল্য রয়েছে, যে সার্টিফিকেটটা রাষ্ট্রের সরকারের বিভিন্ন জায়গায় স্বীকৃত এবং গ্রহণযোগ্য। অনেক ইনস্টিটিউট আছে তোমরা দেখবা যে বলে না ভুয়া সার্টিফিকেট নিয়ে পাস করেছে, ওই ইনস্টিটিউটের সার্টিফিকেট মানে ভুয়া। তাহলে কি সেখানে লিগ্যালি রিলেশনশিপ হয়? হয় না। এই যে শব্দগুলো, তাহলে সব ইনস্টিটিউটই বা সব ইনস্টিটিউটের সাথে সার্টিফিকেট কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ে গ্রহণযোগ্য নয়। সো একটা লিগ্যাল রিলেশনশিপ হলো লফুল কনসিডারেশন। তোমাকে কাছে যখন বলেছে যে তুমি এই টাকাটা জমা দিবা ভর্তির জন্য এবং তোমাদের প্রতি 3 মাস মানে ফার্স্ট সেমিস্টারের জন্য বা প্রথম ইয়ের জন্য তোমাদের এই টাকাটা দিতে, পেমেন্টটা করতে হবে, সেটাকে তাহলে কি এই যে টাকাটা যে তোমাদের কাছে চেয়েছে এই টাকাটা কি লফুল না, আইনসম্মত না? যে কেউ এসে তোমার মামলা করে বলতে পারতো যে আমাদের কাছে অহেতুক আমাদের কাছে বেশি পয়সা ডিমান্ড করা হয়েছে, চাওয়া হয়েছে। এগুলো আমরা প্রায় বিভিন্ন সময় আমরা টিভিতে অথবা নিউজ পেপারে দেখি। সুতরাং এগুলো হচ্ছে তোমার লফুল কনসিডারেশন, শব্দগুলো হচ্ছে লফুল কনসিডারেশন। ম্যাম এখানে কি তাহলে বলো
ম্যাম এখানে কি তাহলে আইসিবি কি অফারার, আমরা কি অফারি? আইসিবি অফার, কারণ আইসিবি তো তোমাকে আগে অফার করেছে যে আমাদের এখানে স্টুডেন্ট ভর্তি হবে। তুমি তো অফারটা গ্রহণ করে তারপরে তো তুমি অফারই, তারপরে তো তুমি একসেপ্ট করে এসে এখানে এখন নাও, যখন তুমি তখন অফারই, আর যখন তুমি একসেপ্ট করে ফেলেছো নাও তুমি একসেপ্টার। ওকে ম্যাম। আচ্ছা, এরপরে ক্যাপাসিটি অফ দ্য পার্টিস, মানে একটা যোগ্যতা থাকতে হবে, যিনি যে কন্ট্রাক্টটা করবে তার একটা যোগ্যতা থাকতে হবে, তাই না? যদি যোগ্যতা থাকে তার মানে কি, এখন তোমরা যেমন তোমার যোগ্যতা কি, তোমাদের এখানে ভর্তি হওয়ার সময় তোমাদের কি কতগুলা যোগ্যতা বলে দিয়েছিল যে এই 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 তোমাদের থাকতে হবে, মিনিমাম এত ইয়ে থাকতে হবে, এই পাস থাকতে হবে, এই এটা বলে দিয়েছে। যদি এটা না বলতো তাহলে কি এখানে কি যে কেউ ক্লাস 8 এ পাসটা লিখে যেতে পারতো? যেতে পারবে? নিশ্চয়ই না। তাহলে যে পার্টি আসবে, একসেপ্টার যে আসবে অথবা যিনি অফার করবেন, অর্থাৎ সিএ ইনস্টিটিউটকেও এই যে যিনি অফার করছেন তাকেও লিগালি একটা ইয়ে থাকতে হবে, তার একটা লিগাল এন্টিটি থাকতে হবে, এবং যারা একসেপ্ট করে আসতেছে তাদেরও তাদের চাহিদা অনুযায়ী যোগ্যতা থাকতে হবে। তাহলে ক্যাপাসিটি অফ দ্য পার্টিস। ওকে, শোনা ওকে যাচ্ছে না? ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে আসতেছে তোমার হচ্ছে ফ্রি কনসেন্ট, অর্থাৎ কি তোমার ফ্রি কনসেন্ট, তোমাকে কি কেউ চাপ প্রয়োগ করে এখানে ভর্তি করিয়েছে? তোমার উপরে কি বল প্রয়োগ করেছে? নো ম্যাম। নিশ্চয়ই না। তুমি সম্মতিতে এসছো, তোমার স্বেচ্ছায় এসছো, এখানে তোমাকে বল প্রয়োগ করে এখানে নেওয়া হয়নি। তাহলে কনসেন্ট শুধু থাকলেই হবে না, সেখানে থাকতে হবে ফ্রি কনসেন্ট, অর্থাৎ কেউ তোমাকে বল প্রয়োগ করে কোনো কিছু তোমার থেকে ম্যাম এইখানে কি হচ্ছে মেন্টাল হেলথের ব্যাপারটা কি আসবে না? মানে হচ্ছে কেউ যদি মানে তার ইন্টেনশন নিয়ে করলো, এখন মেন্টালি সাউন্ড না হলে তো ম্যাম তার হচ্ছে ইন্টেনশনটা আসলে তো ওইভাবে তো কাউন্ট করার মতো তো তো যখন আমরা হচ্ছে না। দেখবো আমাদের একটা পয়েন্ট আছে যে তোমার এই একটা পয়েন্ট যেটা বলেছি ক্যাপাসিটি অফ দ্য পার্টিস, এই ক্যাপাসিটি অফ দ্য পার্টিস কে যখন আমরা আবার পুঙ্খানুপুঙ্খভাবে আমরা দেখবো, এক্সপ্লানেশনে যাব, তখন আমরা দেখবো হু ইজ ক্যাপাবল এন্ড হু ইজ নট। এই তুমি যার এক্সাম্পলটা দিলা, হি ইজ নট ক্যাপাবল, বিকজ সে তো আন্ডারস্ট্যান্ড করতে পারে না হোয়াট ইজ রাইট এন্ড হোয়াট ইজ রং, বিকজ হি ইজ মেন্টালি তোমার সে ডিসেবল, আনসাউন্ড, তাই না? সে তো সাউন্ড না। তো সুতরাং আমরা যখন দেখবো যে কে কে তোমার কন্ট্রাক্ট করতে পারে না, হু আর নট এলিজিবল টু মেক এ কন্ট্রাক্ট, একটা পয়েন্ট আছে, তখন আমরা দেখবো একটা লিস্ট আছে কারা কারা করতে পারে না। ওকে, ভেরি গুড, যে আমাকে জিজ্ঞেস করেছো, ভেরি গুড। এরপরে বলেছে লিগালিটি অফ দ্য অবজেক্ট, অর্থাৎ যেটা নিয়ে আমি কন্ট্রাক্ট করতে চাই না কেন সেটার একটা আইনসম্মত দিক থাকতে হবে, আইনানুগত হবে। যেমন আমরা একটু আগেই একটা এক্সাম্পল দিয়েছিলাম ডাকাতির, তো ডাকাতির এক্সাম্পলে তো আমরা দেখেছি ওইটা কোনো আইনানুগ নয়, তাহলে সেটি কন্ট্রাক্ট হবে না। সুতরাং বাট তোমাদেরকে যে প্রথম যে তোমরা যেখানে ছাত্রছাত্রী, সেখানে এদের এই অবজেক্টটা, অর্থাৎ তোমাদেরকে এরা শিক্ষা দেবে, প্রফেশনাল তৈরি করবে, তোমরা এইখান থেকে সিএ প্রফেশনাল হিসেবে বের হবে। সো এদের লিগালিটি রয়েছে। লিগালিটি মানে কি, এই ইনস্টিটিউট আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান, প্রফেশনাল প্রতিষ্ঠান। সো এটার প্রতিটি কার্যক্রম একটা লফুল অবজেক্ট রয়েছে, আন্ডারস্ট্যান্ড? এটি কিন্তু আইন দ্বারা তৈরি একটি প্রতিষ্ঠান, এই সিএ। তো সুতরাং লিগালিটি রয়েছে। সার্টেইনটি, একটা নিশ্চয়তা থাকতে হবে। তুমি যে এখান থেকে তুমি 3 বছরের কোর্স বা 4 বছরের কোর্স করার পরে তুমি যদি সাকসেসফুলি কমপ্লিট করো, তাহলে তোমার একটা এভিনিউ খোলা হবে, তাহলে একটি নিশ্চয়তা থাকতে হবে না? সো সার্টেইনটি, তুমি যেটাই করো না কেন সেটির একটা নিশ্চয়তা থাকতে হবে। পসিবিলিটি অফ পারফরমেন্স, এটি করার জন্য একটি সম্ভাব্যতা থাকতে হবে, অর্থাৎ এটি পারফর্ম হতেই হবে, ক্রমান্বয়ে এটি পারফরমেন্সের মধ্যে যাবে। তোমরা আজকে যে লেভেলে, আস্তে আস্তে তোমরা ফাইনাল লেভেলে চলে যাবা, এরপরে তোমরা আবার প্রফেশনাল লেভেলে আসবা, তাই না? সো দেখা যাচ্ছে কি যে তোমরা এই যে পসিবিলিটি অফ পারফরমেন্স, অর্থাৎ পারফরমেন্সটা ধারাবাহিকভাবে এটি সম্ভাব্য অনুযায়ী এটা সম্পাদিত হবে, অর্থাৎ এটি নেভার এন্ডিং আনটিল এন্ড আনলেস এটা যতক্ষণ পর্যন্ত সমাপ্ত না হয়। এখন আসছি ভয়েড এগ্রিমেন্ট। প্রথমে শুরু করেছিলাম একটি শব্দ দিয়ে, ভ্যালিড এন্ড ভয়েড। তাহলে ভয়েড কি? কোনো ভয়েড এগ্রিমেন্ট এখানে
থাকতে পারবে না, তাই না? রাইটিং, রেজিস্ট্রেশন এন্ড লিগাল ফর্মালিটিস, এটা লিখিত হতে হবে, রেজিস্ট্রেশন হতে হবে এন্ড লিগাল ফর্মালিটিস হতে হবে। এই যে আমরা রাইটিং, রেজিস্ট্রেশন, লিগাল ফর্মালিটিস বলছি, যে তোমাদের সাথে যে যেটা হয়েছে, তোমাদের একটা, তোমরা এখানে রেজিস্টার্ড হয়েছো না, স্টুডেন্ট রেজিস্ট্রেশনে তোমাদের রেজিস্টার হয়েছে, তোমার একটা রোল নাম্বার পড়েছে, তাহলে তুমি রেজিস্টার্ড দিয়ে রাইটিং হয়েছে তোমার সাথে। এবং লিগাল ফর্মালিটিস, হ্যাঁ, এই যে লিগাল ফর্মালিটিস, ইটস এ ওয়াইড টার্ম। এই লিগাল ফর্মালিটিসটা এটা স্টেপ টু স্টেপ, স্টেজ টু স্টেজ এন্ড পারফরমেন্স টু পারফরমেন্স এটা ভ্যারি করবে। তোমার সাথে যে লিগাল ফর্মালিটিসটা হয়েছে, আবার যখন একটি জমির দলিল বিক্রি হবে, একটি জমি যখন বিক্রি হবে, সেখানে যে কন্ট্রাক্ট হবে সেটা কিন্তু এই ফর্মালিটির সাথে পড়বে না, বা তোমার মতো এই রেজিস্ট্রেশনে পড়বে না। সেটি আবার কি রেজিস্ট্রেশন ফি দিয়া, স্ট্যাম্প ডিউটির উপর দিয়ে রেজিস্ট্রেশন অফিসে যে সাব রেজিস্ট্রারের সামনে সেটি লিগাল ফর্মালিটি সেটা সম্পাদিত হবে, তাই না? তো এগুলো হচ্ছে ক্ষেত্র ভিত্তিক, সেক্টর ভিত্তিক। এই যে লিগাল ফর্মালিটিসটা সেক্টর ভিত্তিক চেঞ্জ হবে, সব সেক্টরে একই রকম ফর্মালিটিস হবে না, বাট ফর্মালিটিস হচ্ছে কি রাইটিং হতে হবে এন্ড রেজিস্ট্রেশন এন্ড আদার ইয়া থাকতে হবে। ইয়েস, দেয়ার আর আদার্স, যে তোমার শুধু রাইটিং বললে হবে না, এটা আমরা বলছি এটা এলিমেন্টস, বাট দেয়ার আর সাম কন্ট্রাক্টস হুইচ আর ভার্বাল অর ওরাল অলসো, অর্থাৎ মৌখিক ভাবেও অনেক কন্ট্রাক্ট হয়ে থাকে, মৌখিকভাবে হয়ে থাকে। যেমন কি মনে করো তোমরা যারা, যদি কারোর সাথে এক্সাম্পলটা মিল হয় সে বলবে, তোমরা যারা মেসে থাকো বা হোস্টেলে থাকো, বা মেয়েদের একটা কয়েকটা মেয়ে মিলে একটা সাবলেটে থাকো, ধরো এরকম সিচুয়েশন যারা আছো, বা মেসে যারা আছো, আনম্যারিড যারা আছো, তারা কি করছো? তারা নিত্য নৈমিত্তিক প্রত্যেক দোকান থেকে তোমাদের কিছু কেনা লাগে, যে তোমরা একটা দোকানের সাথে তোমরা একটা ঠিক করে নিলা, হ্যাঁ? তোমরা কি ইন বিটুইন কথা বলছো না আমার সাথে? না ম্যাম, অন্যর সাথে কথা বলতেছে। আচ্ছা, অন্যের সাথে কথা বললে প্লিজ একটু, আচ্ছা। সো যখন আমি বলছি যে তোমরা যখন মনে করো যে একটা মেসে থেকে তুমি একটা জায়গা থেকে তুমি ইয়ে করবা, তোমার মনে করো যে একটা দোকান থেকে তুমি দৈনন্দিন তোমার কোনদিন ডিম লাগতেছে, কোনদিন চাল লাগতেছে, কোনদিন চা পাতা লাগতেছে, কোনদিন কেউ যারা সিগারেট খাও সিগারেট লাগতেছে, তোমরা কি প্রত্যেকদিন ওই দোকান থেকে আনো, না তুমি যে এলাকায় থাকো সেই এলাকায় একটা দোকানদারের সাথে তুমি একটা ইয়ে করে নিছো, ভাই একটা খাতা করে নিয়েন এবং ওইখানে আমার নামে একটা খাতা করে নিয়েন, আমি ডেইলি অনুযায়ী আমি যা যা জিনিস নিব আপনি লিখে রেখে দেন, মাসের শেষে পরের মাসের 2 তারিখে আমাকে বিলটা দিয়ে দেন, আমি একবারে পেমেন্ট করব, অথবা 7 দিন একবার পেমেন্ট, এরকম কি কেউ আছো? নো ম্যাম, কেউ নাই। তাহলে তোমরা প্রতিদিনই তোমরা মনে করো যে তোমাদের যা লাগছে তোমরা সেটা কিনে নিচ্ছ এবং সাথে পেমেন্ট, তো আচ্ছা ঠিক আছে, নাও থাকতে পারো, কোনো অসুবিধা নাই। যেমন মনে করো কিন্তু এরকম অনেকের হয়ে থাকে। আবার মনে করো যে আমরা যখন দেখি যে পাইকারি বাজার থেকে, যারা পাইকারি বাজার থেকে জিনিস কিনে, পাইকারি বাজারের থেকে জিনিস কিনে তারা কি করে, একবারে কি পেমেন্ট করে? তারা কিন্তু পাইকারি একবারে কিনে না, তারা একবারে পেমেন্ট করে না, পাইকারি বাজার থেকে কিনে ওরা আবার বিভিন্ন মার্কেটে বা বিভিন্ন জায়গায় তারা সেগুলাকে ডেলিভারি করে, তাই না? করার পরে ওইখান থেকে টাকা নেওয়ার পরে, হ্যাঁ, ওখান থেকে টাকা নেওয়ার পরে সপ্তাহ শেষে অথবা 10 দিনে একদিন বা প্রত্যেক সপ্তাহের লাস্ট দিয়ে তারা কি করে, ওই পাইকারি বাজারে যে তাদের ফুল সপ্তাহের পেমেন্টটা পরিশোধ করে। এই বিষয়গুলো এগুলো হয়ে থাকে এবং এইগুলো সই লিগ্যাল দৈনন্দিন জীবনে ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী যারা রয়েছে, ছোট ছোট, আমি যেটা মুদি দোকানের বললাম, হ্যাঁ, কিন্তু বাট এটা রিয়ালিটি যে তোমাকে এইভাবে দৈনন্দিন জীবনে এগুলা আমাদের প্রায়ই হয়ে থাকে। তো সেই কারণে আমরা এই যে হয়ে থাকে, এখানে কিন্তু ওদের সাথে দুজনের মধ্যে কি হচ্ছে, মৌখিক একটা চুক্তি হচ্ছে, যে এই জায়গাটা হচ্ছে মৌখিক, ভার্বাল বা ওরাল একটা চুক্তি হয়ে যায় এবং সেটা তারা সম্পাদন করে থাকে এবং যুগ যুগ ধরে এগুলা চলে আসছে। নট অনলি আজকের আগে আমরা যদি আজকে থেকে 50 বছর আগেও ফিরে যাই,
জাস্ট 50 ইয়ার্স আগেও যদি আমরা ফিরে যাই, যখন মনে করো আমাদের শিক্ষার হার এত ছিল না, আমাদের আমরা মেয়েরাও এত বাইরে আসতাম না, ছেলেরাও এত বেশি বিভিন্ন সেক্টর গুলো, আমাদের এখন প্রাইভেট সেক্টর গুলো যেভাবে এসছে এত কিছু ছিল না। তখন বাবা মা দেখতে যে অনেক ভার্বালি তোমার তাদের জমি অনেক সময় দেখে যেত, কারণ কি করেছে, ভার্বালি কাউকে মৌখিক ভাবে দান করে গেছে, বলে গেছে। আছে না এরকম? কি অনেকে দেখবা হয়তো তোমার দাদা তার কোনো নাতিকে বা তার তোমার বাবাকে দিয়ে গেছে, মৌখিক ভাবে বলে গেছিল যে আমার ওই পশ্চিম দিকের জমিটা আমার বড় ছেলেকে দিব। ওখানে কিন্তু কোনো কন্ট্যাক্ট হয় নাই, কিন্তু ওই মুখের কথাটাই তখন এটি একটি লিখিত কথা মতো এটির আসলে মূল্য ছিল, বা সেই গুরুত্ব বা সেই সম্মান বোধ, সেই বিশ্বস্ততা, সেগুলো সবকিছু ছিল। আমি জাস্ট 50 ইয়ার্স ব্যাক করলাম, তার আগে তো আরোই। কিন্তু যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে কমপ্লিকেশনস বেড়ে যাচ্ছে, কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে মানুষ, মানুষের চিন্তা চেতনা, বিশ্বাসের জায়গায় অবিশ্বাসের মাত্রা বেড়ে গেছে। সুতরাং আস্তে আস্তে এই ওরাল কন্ট্যাক্ট গুলা থেকে বেরিয়ে এসে মানুষ আমরা এখন রিটেন কন্ট্যাক্টে যাচ্ছি, এবং আস্তে আস্তে আবার দেখা যাবে যে আমরা যখন এই ভার্চুয়াল বা জুম লাইনে বা অনলাইনের মধ্যে চলে আসবো, তখন আবার দেখবা সিচুয়েশন গুলো অন্যরকম হয়ে যাবে, তাই না? সিচুয়েশন টু সিচুয়েশন চেঞ্জ হয়ে যাবে। সো ওরাল কন্ট্যাক্ট ইজ অলসো দেয়ার। তাহলে এখন বলো তো দেখি আমরা কয়টা পয়েন্ট পেলাম এই কন্ট্রাক্টের ডেফিনিশনটাকে অ্যানালাইসিস করে, এবং কি কি, এবং এই পয়েন্টের উপরে কারো যদি কোনো ডিফারেন্স অফ অপিনিয়ন থাকে বা কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে সেটা বলো, কারণ এই কন্ট্রাক্টের এই পয়েন্টগুলার বুঝতে পারলে আমরা পরের জায়গাটাতে চলে যেতে পারবো, এবং তখন আমাদের জন্য ইজি হয়ে যাবে। কে বলতে পারবে বলো? দেখেই বলো বা না দেখে বলো, কোনো অসুবিধা নেই, কোনো শেয়ার করতে পারো। হ্যালো, হ্যাঁ বলো। ম্যাম ভয়েড এগ্রিমেন্টটা যদি আবার একটু বলতেন। কোনটা? ভয়েড এগ্রিমেন্টটা যদি আবার একটু বলতেন। ভয়েড? জি জি ম্যাডাম। ভয়েড এগ্রিমেন্ট, আচ্ছা। জি তাহলে জি। আমি যে ডাকাতের যে এক্সাম্পলটা দিয়েছি, ওই এক্সাম্পলটা একটু বলো তো, তুমি বলো যে ডাকাতের যে এক্সাম্পল দিয়েছি ওটার মধ্যে ওই ঘটনাটা বলো, তাহলে তুমি বুঝতে পারবা। হ্যাঁ ম্যাম, আপনি বলছিলেন যে ডাকাতরা যে ডাকাতি করতে গিয়ে ওদের মধ্যে একটা চুক্তি হয়েছিল আর কি, ওইটাকে আপনি বলেছিলেন যে ভয়েড এগ্রিমেন্ট। হুম, তো কেন এটার বলেছি? সাথে মানে চুরি করা, ডাকাতি করা কি চুরি আইনের দৃষ্টিতে না 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 ম্যাডাম, এটা আইনি কাজ না, আইনি কাজ? বেআইনি কাজ ম্যাডাম, এটা ইনভ্যালিড কাজ আর কি। হ্যাঁ, মানে এইটা আইন দ্বারা কি, আমরা যে একটা শব্দ কন্ট্রাক্টের ডেফিনিশন পেলাম, এনফোর্সেবল বাই ল, তাই এটা কি এনফোর্সেবল বাই ল মানে কি আইন দ্বারা প্রয়োগযোগ্য? তাহলে চুরি করা, ডাকাতি করা কি আইন দ্বারা প্রয়োগযোগ্য একটি ভালো কাজ? না না ম্যাডাম, এটা ইনভ্যালিড কাজ। আইন তো এটাকে স্বীকৃতি দেয় না, আইন তো স্বীকৃতি দেয় না, এটা অপরাধ। জি ম্যাডাম। তাই না? তাহলে যে কাজটা অপরাধ হবে, যেই কাজটাকে আইন স্বীকৃতি দেয়নি, মানে কোনো আইন যেটাকে বলে না যে তুমি এই কাজটা করতে পারবা, প্রয়োগ করতে পারবা, তাহলে সেটি হচ্ছে তোমার আইনটাকে স্বীকৃতি দেয় নাই। আর আইন যেই কাজকে স্বীকৃতি দেয় নাই সেটি বেআইনি কাজ। আর যদি কোনো বেআইনি কাজের জন্য যদি যত বন্ধু হোক, যদি কোনো একটা চুক্তিতে আবদ্ধ হয়, তাহলে কি সেটি তোমার ভ্যালিড, তোমার বৈধ চুক্তি হতে পারে না, তখন সেটা হবে অবৈধ চুক্তি বা অবৈধ চুক্তি হবে। হ্যাঁ, এটা জি ম্যাডাম। ভয়েড, ঠিক আছে? ফ্রি কনসেন্টটা কি বলছিলেন? জি ম্যাডাম। আচ্ছা ম্যাডাম, এইখানে দেখো, বলো ফ্রি কনসেন্ট। আর আরেকটা কি কথা বলছো বলো? হ্যাঁ ম্যাম, ফ্রি কনসেন্ট ওটা কি বলছিলেন? ফ্রি কনসেন্ট মানে মনে করো যে তুমি যে কাজটা বলছো, সেই কাজটা বা যে কাজটা করার জন্য তুমি সম্মতি দিয়েছো, সেটি তুমি ফ্রি কনসেন্ট, মানে তুমি কারো দ্বারা প্রভাবিত না হয়ে, প্ররোচিত না হয়ে, স্বেচ্ছায় স্ব-ইচ্ছায় তুমি সম্মতি, অর্থাৎ তোমার উপরে কেউ বল প্রয়োগ করে নাই, তোমাকে কেউ প্রেসারাইজ করে নাই, তোমাকে কেউ চাপ দেয় নাই, তোমার থেকে কেউ জোর করে নেয় নাই, তোমাকে মারি হাত পা বেঁধে চোখ বন্ধ করে সাদা কাগজে সই নেয় নাই,
কোনো কিছু না, তুমি এসে এখানে তোমার স্বেচ্ছাধীনে তুমি সবকিছু বুঝে তুমি এইটা কনসেন্টটা দিয়েছো, সম্মতিটা দিয়েছো, তোমাকে কেউ চাপ দেয় নাই। ওকে ম্যাম। যেমন রাকিব, তোমার যদি তুমি যখন ল পড়েছো বা তুমি যদি কোনোদিনও কোর্টে যাওয়ার অভিজ্ঞতা কি আছে? একদিন দুইদিনও কি গিয়েছো? জি ম্যাম গিয়েছিলাম বেশ কয়েক, জি ম্যাম কয়েকবারই যাওয়া সাক্ষী হয়েছে। দেওয়ার, শুনো, ওকে, সাক্ষী যখন দেয়, সাক্ষী যখন শপথ নেয়, তখন সাক্ষী কি বলেছে? যে আমি কি বলবো, আমি কোনো মিথ্যা কথা বলিব না, সত্য গোপন করিব না, যাহা বলিব বলিব সত্য সত্য বলিব, বলিব, এবার সত্য বলিব, সত্য বলে মিথ্যা বলিব না, এরকম কিছু একটা বলে। কোনো কথা গোপন করিব না। তাহলে যাহা বলিব সত্য বলিব, কোনো কথা গোপন করিব না, এই যে এই বলে শপথ নিল, ওইখানে কি পুলিশ কি ওকে পিটায় বললো তুই বল, তোকে বলতে হবে? জজ সাহেব কি ওকে বললো তুই বল? উকিল সাহেব কি বলেছে? না তার ম্যাম, মানে এটা কি ও কিন্তু ওখানে দাঁড়ায় কিন্তু স্বেচ্ছায় সে তার বক্তব্যগুলো দিচ্ছে, ইয়েস ম্যাম। এবং এইখানে কেউ তাকে বল প্রয়োগ করে নাই। তাহলে তো এখানে এরকম অর্থাৎ এই যে ব্যাপারটা, ফ্রি, বলো বলো বলো, এখানে কনফিউশন থেকে বলো, কারণ এই ফ্রি কনসেন্টের সাথে কিন্তু ভয়েডেবল কন্ট্রাক্টের একটা সরাসরি ভয়েডেবল, অ্যানাদার টার্ম আমি বলেছিলাম লিখবা, ভয়েডেবল কন্ট্রাক্টের একটা সরাসরি যোগসূত্র রয়েছে। সো ফ্রি কনসেন্টটা তোমাদের বুঝতে হবে, ফ্রি কনসেন্ট খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। বলো কি ম্যাম এটা বলতে হচ্ছে আসলে তাহলে বলো। তো ম্যাম জিনিসটা এরকম দাঁড়ালো, যেমন হচ্ছে মারিজুয়ানা নিয়ে হচ্ছে দুই পক্ষের মধ্যে কেনা বেচার একটা হচ্ছে কন্ট্রাক্ট এটা করলো, তো এই সেম কন্ট্রাক্টটা হচ্ছে যদি যেমন হচ্ছে কয়েকটা স্টেটে, যেমন অ্যালাবামাতে এটা ফুললি লিগাল, তো ওই ক্ষেত্রে ম্যাম এটা তাহলে হচ্ছে কন্ট্রাক্ট হচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে যদি সেম পারসন যদি করতে আসে, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে জিনিসটা কন্ট্রাক্ট হবে না। আর ম্যাম এই ক্ষেত্রে কি ম্যাম প্লেস বা হচ্ছে এই জিনিসগুলা মানে হচ্ছে ম্যাম যেমন ম্যাম হচ্ছে পার্শিয়ালি এক জায়গায় হচ্ছে একটা মানুষের একটা স্টেটে হচ্ছে সেটা পার্শিয়ালি লিগাল, আর একটা স্টেটে হচ্ছে এটা কমপ্লিটলি ইললিগাল, এই দুই পক্ষ মিলে যদি কন্ট্রাক্ট আসে ম্যাম, মানে ওইখানে হচ্ছে কন্ট্রাক্টটা কই হচ্ছে এইটার উপর বেস করে কি হচ্ছে ম্যাম ভ্যালু হচ্ছে যে লফুল কনসিডারেশন নাকি ম্যাম ওই পারসনটা কোনটার আন্ডারে পড়ছে এইটার উপর বেস করে ডিপেন্ড করবে যে কন্ট্রাক্টর প্লেস অফ কোথায়। সবসময় মনে রাখবা ল এর ক্ষেত্রে যে কোনো জিনিসের ল ইন দ্য এরিয়া অফ ল লিগ্যাল ফিল্ড সবসময় হচ্ছে প্লেস অফ অকারেন্স হচ্ছে ইম্পর্টেন্ট, অর্থাৎ কোন জায়গায় কোন স্থানে বসে হলো। ওকে ম্যাম, কিন্তু ম্যাম যদি একটা পার্শিয়ালি আর একটা হচ্ছে তোমার টোটালি লিগ্যাল, আর পার্শিয়ালি, যে ব্যক্তি পার্শিয়ালি যে ওই স্টেটে যদি বসে যে ব্যক্তিগতভাবে স্টেটের জন্য না, সে যদি ব্যক্তিগত করে তাহলে ওয়ান থিং, আর সে যদি তার ওই পার্শিয়াল যেটাতে লিগ্যাল সেই স্টেটের পক্ষে যদি করে তাহলে হবে না, কারণ সে তো অন বিহাফ অফ দ্যাট ব্যক্তিগতভাবে তার নিজের কোনো জিনিস করতেছে, স্টেট বাই এই স্টেট তাকে বাধ্য করে নাই। ঠিক আছে, সুতরাং এগুলো হচ্ছে যে তোমার যেই জায়গাটা, তবে প্লেস অফ অকারেন্সটা এবং এনফোর্সেবল বাই ল হচ্ছে তোমার যখন যে কান্ট্রিতে ওই কান্ট্রির জন্য কোনটা আইনযোগ্য। আমার দেশে যেটা আইনসম্মত সেটা যে আরেকটা কান্ট্রিতে আইনসম্মত হবে এটা কিন্তু নয়, এটা কিন্তু আমরা কখনোই ভাবতে পারবো না যে আমাদের দেশে আইনসম্মত আর কিছু সেটা আইনসম্মত হবে, সেটা কিন্তু নয়। এটা ভ্যারি করে তোমার সোশিও ইকোনমিক এন্ড জিওগ্রাফিক্যাল গুলাকে ভ্যারি করে। যেমন আমি বলছি, ফ্রি একটা এক্সাম্পল দিচ্ছি, ইউ আর সো কোয়াইট ম্যাচিউরড অল অফ ইউ, সুতরাং এটা যে এক্সাম্পলটাতে মনোযোগ দিয়ে শুনবা এই জন্য হচ্ছে যে যেহেতু জুমের ক্লাসে একটু আবার একটু আনন্দও দিতে হয়, কারণ আমি তোমাদেরকে দেখছি না, তুমি আমাদেরকে দেখছো না,
এইভাবে আবার সিনোপসিস ওয়ানটা এসে উপস্থিত হয়ে সরাই নিতে আমি কাউকে দেখতে পারি। তো যে এক্সাম্পলটা সেটি তোমাদের আনন্দ শিক্ষাও দিবে, এটা বলে দিচ্ছি। একটা এক্সাম্পল দেবো, শিক্ষাও দিবে, কথাটা কিন্তু মনে রাখবে। আমি আগেই বলেছি আমি কিন্তু অনেক সব কথা বলি যে কথাগুলোর মধ্যে থেকেই অনেক শেখার আছে, এবং সেই কথাগুলো যদি জোর করে বলি তাহলে বুঝবা যে কেন জোর করে বলো। এখন এক্সাম্পলটাকে মনোযোগ দিয়ে শোনা, আমি কিন্তু এক্সাম্পলটা দিচ্ছি ক্লাসটাকে একটু মজা করার জন্য, কিন্তু বা এটি খুবই জরুরি ক্লাসের কারণে। মনে করো আমরা প্রায়ই দেখি যে তোমার একটা ছেলে এবং একটা মেয়ে পালিয়ে যে বিয়ে করে। ওকে ওকে, তোমাদের যদি কেউ এরকম থেকে থাকে ভালো, স্বীকার করবা, কেউ যদি না থেকে থাকে তাও ভালো। আচ্ছা, আবার বলছি ক্লাসের ফাঁকে ফাঁকে এগুলো মজা হবে, কেউ কিছু অন্যভাবে নিবে না। ওকে জি ম্যাম। এখন দেখা গেল যে তারা যে পালিয়ে যে বিয়ে করলো, তারপরে এটা প্রায় তোমরা দেখো বিভিন্ন জায়গাতেই দেখো বা নাটক দেখো, তো সেখানে এক পক্ষ এসে মেয়ে পক্ষ এসে একটি মামলা করে দিল। মামলা করে দিয়ে বললো যে আমার মেয়ে তো নাবালিকা এবং সে যে বিয়েটা করেছে এটি তাকে জোর করে করানো হয়েছে এবং তাকে জোর করে কিডন্যাপ করা হয়েছে। তো সুতরাং মামলা করলো হচ্ছে ছেলের বিরুদ্ধে কিডন্যাপিং এর, অপহরণের মামলা, এবং সেই মামলার কারণে সেই ছেলে গ্রেফতার হলো। এখন ছেলেটি জেলখানায় রয়েছে, মেয়েটি হেফাজতে রয়েছে, এরকম একটা সিচুয়েশন। এখন প্রশ্ন হলো যে দেখা গেল যে তারা আসলে তাদের একটা বিয়ে হয়েছে, তাদের একটা কাবিননামাও হয়েছে। এখন প্রশ্ন দেখা দিল যে এই যে কাবিননামা হয়েছে, বিয়েটা হয়েছে, মেয়েটা যে সই দিয়েছে, মেয়েটা তো এখানে কি পাত্রী, কোণে, মেয়েটা যে এই সইটা দিয়েছে, তাহলে এটাও কি, এটা একটা কন্ট্রাক্ট না? ছেলে এবং মেয়ে স্বাক্ষর দিয়েছে, এটি ম্যারেজটা কি? ম্যারেজ ইজ এ সিভিল কন্ট্রাক্ট। ম্যারেজটা হচ্ছে একটা সিভিল, তাহলে তো মনে হয় হবে না। দাঁড়াও, ম্যারেজ ইজ এ সিভিল কন্ট্রাক্ট। ওকে, সিভিল কন্ট্রাক্ট, তাহলে এইটা একটা কন্ট্রাক্ট হয়ে গেছে। এখন এই কন্ট্রাক্টটা তোমার এনফোর্সেবল বাই ল কিনা, মানে এই চুক্তিটা সঠিক হয়েছে কিনা, আসলে যে কিডন্যাপিং এ মামলা করেছে কিডন্যাপিং মামলাটা কি সঠিক কিনা, নাকি বিয়েটা স্বেচ্ছাধীনে হয়েছে, কাজী বাড়িতে দুইজন যে করেছে, এই যে অনেকগুলো ইস্যুর মধ্যে এসে গেছে। কিন্তু মেয়ের বাবা মা তো এসে বলতেছে যে সে নাবালিকা, তার এই বিয়ে করার মতো তার ইয়েই হয়নি, বয়স হয়নি, এরকম একটা সিচুয়েশন। বলো দেখি, তোমাদের সামনে ঘটনাটা তুলে ধরলাম, এখন তোমরা 2 মিনিট চিন্তা করে তোমাদের কার কার অ্যাঙ্গেল থেকে কি কি প্রশ্ন আসে সেই প্রশ্নের আলোকে আমি তোমাদের উত্তর দিব, তাহলে তোমরা বুঝতে পারবা যে what do you mean by the term free consent and in this situation what will happen. Just 2 minutes for your thinking. মেয়েটা যদি সত্যি নাবালিকা হয় তাহলে 2 কোনো মিনিট টাইম কনসেপ্ট দিয়েছি, হবে না। 2 মিনিট টাইম দিয়েছি, 2 মিনিট টাইম দিয়েছি। বলো বলো দেখি। এবং একজন যেটা বলবে আরেকজন সেটা রিপিট করবা না, সে যদি তার সাথে একমত হও বলবা যে হ্যাঁ আমরা ওর সাথে একমত, আর যারা দ্বিমত তারা দ্বিমতটা ওরটাকে দ্বিখণ্ডিত করবা। বলো। ম্যাম কন্ট্রাক্ট হবে না, বাংলাদেশের ল অনুযায়ী কন্ট্রাক্ট হবে না, কারণ মেয়েটার হচ্ছে বয়স 18-র নিচে, এন্ড ছেলেটার বয়স আমরা জানি না, কিন্তু হচ্ছে রিলিজনের সাইড থেকে এটা হচ্ছে এক এক ধর্ম মতে এক এক রকম হলেও হতে পারে। ইসলাম ধর্ম অনুযায়ী যেমন হচ্ছে মেয়ের বাবা অথবা ভাই কারো যদি কনসেন্ট যদি না থাকে তাহলে হচ্ছে ওই বিয়েটা লিগ্যাল হবে না। মানে সেটা কি সব ক্ষেত্রে না মেয়ের বয়স 18 নিচে বলে? ম্যাম এটা হচ্ছে সব ক্ষেত্রে ধরা হয়, আর বাংলাদেশের ল অনুযায়ী হচ্ছে এটা মেয়ের 18 বছরের মানে আর কি 18-র নিচে হচ্ছে হলে এই জিনিসটা হবে না, বাট মেয়ে যদি 18 ক্রস করে ফেলে তখন তো এটা তো তার ডিসিশন অনুযায়ী, মানে কোর্টে বাংলাদেশের লয়ের কাছে তারা হচ্ছে হাজবেন্ড ওয়াইফ হিসেবে স্বীকৃত হবে,
বাট রিলিজনের সাইড থেকে এটা ডিফারেন্ট তাহলে হতে পারে। আমরা ঠিক আছে, আচ্ছা আমি তোমারটার অ্যানসার দিব। আমরা যে প্রবলেমটা যে কেসটা তোমাদের সামনে তুলে ধরেছি সেটা নিয়ে আমরা যাব। এখন এটার আমরা একজনের বক্তব্য শুনেছি, আরেকজন বলো। ও হলে দরকার নাই, ওকে ডিফার করলে বলো। হ্যাঁ ম্যাম, আমাদের তো হচ্ছে যেহেতু মেয়েটার বয়সের কথা এখানে সঠিকভাবে ইয়ে করা নাই, আগে বৈধ কিনা, মেয়েটার বয়স 18 কিনা সেটা আমাদের দেখতে হবে। আর হচ্ছে কন্ট্রাক্টের যে বিষয়টা, ছেলেটা আসলে এখানে দোষী কিনা বা মেয়েটা এখানে লিগালি সাইন করছে কিনা, বয়সের ব্যাপারে সবকিছু মিলে ঠিক আছে কিনা, এটা একটা বিষয়। একটা বিষয় হচ্ছে অবৈধতা তখনই প্রকাশ পাবে যখন মেয়েটাকে আসলে জোর করে বা 18 বছরের নিচে কম বয়সী বিয়ে হয়েছে কিনা ওই ক্ষেত্রে। তো ম্যাম এখানে হচ্ছে যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা এটা আসলে আইনের দ্বারা প্রমাণ সাপেক্ষে একটা ডিসিশনে যেতে পারবো। তো সেই ডিসিশনটা আমাদের সেটা তো অবশ্যই। আমি তো সিচুয়েশন তুলে ধরলাম, তারপরে তো আমরা আসবো জাজমেন্টে। এখন আসলে দেখে আরেকজনকে বলো, অন্য কোনো মতামত থাকলে। ম্যাম আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ওদের যে কন্ট্রাক্টটা সেটা ভ্যালিড হবে এই মর্মে যে সেখানে ফ্রি কনসেন্টের ব্যাপারটা ছিল। মেয়েটা পালিয়ে গিয়েছে এবং সেটা তার অনুসারে হয়েছে, ওয়েদার তার এজটা ছোট মানে 18 নিচে হোক বা বেশি হোক, বাট তার তো ফ্রি কনসেন্ট ছিল, সে সজ্ঞানেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছে। সো ওই জায়গা থেকে জিনিসটা ভ্যালিড বলতে পারি আমরা। আচ্ছা তোমার নাম কি, যে এখন যেটা যে বলা? মনোয়ার স্যার। ম্যাম মনোয়ার। আচ্ছা ঠিক আছে মনোয়ার। আচ্ছা আর কেউ বলবা? ম্যাম তবে এই ক্ষেত্রে ক্যাপাসিটি অফ পার্টিস ইস্যুটা তো চলে আসতেছে। সে যদি 18 এর নিচে হয় ক্যাপাসিটি অফ পার্টি চলে আসবে। ওকে গুড। এটা কে বললা? আসাদুজ্জামান পিয়াস। আসাদুজ্জামান, আচ্ছা। তারপরে আর কেউ এগুলা বাইরে আর কেউ বলবা? ম্যাম 18 নিচে হলে তো আইনের পরিপন্থী যাবে, কারণ আমাদের দেশে আইন আছে মেয়েদেরকে 18 বছর হইতে হবে বিয়ে করার। এরকম হইলে তো সেটা বেআইনি হয়ে যায়। আচ্ছা গুড। আচ্ছা তাহলে আমরা কিন্তু দেখো একটা বিষয়, মেয়েটার বাবা মা যেহেতু কমপ্লেন করতেছে যে মেয়েকে জোর করে বিয়ে করা হয়েছে, তাহলে এখানে ভয়েড এগ্রিমেন্টের বিষয়টা চলে আসতেছে না? আচ্ছা তাহলে দেখো একটা কেস আমরা 6 জন, আমরা আমার সামনে এখন 6 জন লয়ার মনে করো তোমরা। তো 6 জন লয়ার 6 ভাবে দেখলাম। ওকে, আমরা একটা কেসকে, এখন মূল কথা হলো যে আমরা যখন কেসটা বলেছি সেখানে বলি নাই যে মেয়েটির বয়স। আমরা কিন্তু যখন কেসটা বলেছি তখন বলি না, আমরা বলেছি দুটো ছেলে মেয়ে তারা যে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, সেখানে আমরা ছেলেটার বা মেয়েটার বয়স নিয়ে কিছু বলি নাই। সিচুয়েশন হচ্ছে সেরকম, মেয়ের বাবা মা এসে বললো যে সে বিলো 18, সে নাবালিকা এবং তাকে জোর করে করা হয়েছে এবং সে বিয়েটাও জোর করা এবং তাকে অপহরণ করে তাকে বল প্রয়োগ করে করা হয়েছে। তাহলে এটি সাবজেক্ট টু প্রুফ, এটা প্রুফ হতে হবে যে মেয়েটি 18 নিচে কিনা এবং তাকে কিডন্যাপ করা হয়েছে কিনা, তাই না? জি ম্যাম। আচ্ছা আচ্ছা এখন আমাদের একজন বলল যে না, আমার মনোয়ার বলল যে না আমার বয়স যেটা, তারা তো দুইজন বিয়ে করেছে সেটা সম্মতিতেই করেছে, সুতরাং 18 নিচেই কি 18 উপরেই কি সেটা তো এখন আর বিষয় না, তারা তো সম্মতি দিয়েছে, এটা মনোয়ার বললাম। আর সাথে সাথে আবার আসাদুল বললা যে না এটা তো আবার ক্যাপাসিটি অফ পার্টিস এর সাথে জড়িত আসছে। দেখো কত কিছু, কিন্তু ভেরি গুড। আমার খুব ভালো লাগছে যে তোমরা সবগুলোর সাথে শোনার পরে সবগুলোর সাথে পরিচয় হওয়ার সাথে সাথে যে জিনিসগুলোকে যে বলতে পারছো, ধরতে পারছো, এইটাও কিন্তু অনেক খুবই একটি ভালো একটি অবস্থান তোমাদের আমি বলবো, এবং আমি রিয়েলি হ্যাপি। এখন আমি ঘটনাটা বলছি, বা আমাদের প্রথমে যে বললো যে সে তো যদি 18 বছর নিচে হয় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটি তো আইনসম্মত না, এটা যখন বললো ডেফিনেটলি ইফ ইট ইজ প্রুভড, যদি এখন সিচুয়েশনটা মনে করো যে বাবা মা যে কেসটা করেছে এই কেসটাতে এসে যদি প্রুভ হয় যে মেয়েটির বয়স 18 নিচে, তাহলে এইখানে নো ওয়ে যে তোমার এটা প্রুফ করতে হবে আদালতে তোমার তার জন্ম
তোমার সার্টিফিকেট আর অন্যান্য অনেক কিছু নিয়ে, ইফ নিডেড মেডিকেল সার্টিফিকেটও সেখানে আসবে, মেডিকেলেও তাকে টেস্ট করা হবে, অনেক ফ্যাক্টরস কাজ করে। আচ্ছা, প্রুফ হয়ে গেল সবকিছু করার পরে। প্রুফ যদি হয়ে যায় তাহলে দেখা গেল মেয়েটির বয়স 18 নিচে। 18 নিচে যখন হয় তাহলে কি আমাদের দেশের আইন অনুযায়ী একটি মেয়ে 18 বছরে এসে, মানে একটি মেয়ে বা ছেলে মানে তারা শিশু আইন অনুযায়ী তারা হচ্ছে শিশু 18 পর্যন্ত, প্রত্যেকটা ছেলে এবং মেয়ে তারা হচ্ছে শিশু, এবং শিশু তারা চাইল্ড অথবা তারা মাইনর। চাইল্ড বা মাইনর যেটাই তারা হোক না কেন, তাহলে 18 বছরের নিচে যখন তার বয়স, সে কিন্তু শিশু যখন, সে কিন্তু কোনো সিদ্ধান্ত দেওয়ার আইনসম্মত অধিকার রাখে না, কারণ সে ভালো মন্দ বোঝার সক্ষমতা তার হয়নি। হি কান্ট, একটা আইনের কথা বলা হয়, হি কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য bad and good effect of the real situation. He has no intellectual capability to understand the reality. এই যে আইনের শব্দগুলো, অর্থাৎ তার বাস্তবতাটাকে বোঝার মতো বোধগম্য তার বয়স আর হয় নাই। তাহলে যদি প্রমাণ হয়ে গেল 18 নিচে, তাহলে সে যদি মনোয়ারের কথায় সে যদি সম্মতি দিয়েও থাকে, তাহলে সে কি সম্মতি দেওয়ার মতো আইনত অধিকার রাখে? রাখে না, রাখে না। হ্যাঁ, যদি প্রুভড হয় যে সেটা 18 বছরের নিচে, তাহলে প্রুভড হয়ে গেল যে এই বিয়েটা যতই হোক, যে যতই সই করুক, সে যতই সম্মতি দিক, সে দেখতে দেখতে যতই 18 থেকে 22 বছরের মতো লাগুক, যেটাই হোক না কেন, ইট ইজ প্রুভ। এবং ওই যে ক্যাপাসিটি অফ দ্য পার্টিজ আমাদের যে বললো, তার সাথে আমি আসাদ বলবো যে ক্যাপাসিটি, অর্থাৎ সে যোগ্যতা নাই, মাইনর কোনো কন্ট্রাক্ট করতে পারবে না, তার যোগ্যতা অর্জন হয় নাই, কারণ সে তো ভালো মন্দ বুঝতেই পারে নাই। সুতরাং সে যদি সই করেও থাকে, এটি তার সম্মতি হলো না। তাহলে এই সম্মতিটা কি? তার ফ্রি সম্মতি ছিল না, এটি কিন্তু আসলে সে তো বুঝে দেয় নাই, সে ফ্রিলি দিয়েছিল, ভালোবাসাই গেছিল। তাহলে সেখানে বুঝেছিল চাপও হয় নাই, কোনো কিছু নাই, কিন্তু সে তো আসলে ভালো মন্দ বোঝারই সক্ষমতা রাখে নাই। সো এটি কি ফ্রি কনসেন্ট হইলো না? কথাটা বুঝছো? আচ্ছা, এখন মনে করো তাহলে ওই কেসটা প্রুভড হয়ে গেল এবং ওইটা তখন চলে গেল কিডন্যাপিং এর কেসে। ওকে, সব কিন্তু ঘটনা একই, দুইজন কিন্তু একই সাথে গেছে, বিয়ে করছে, সব সত্যি, কিন্তু মামলাটা ঘুরে চলে গেল কিডন্যাপের, অপহরণকারী হিসেবে ওই ছেলেটি জেল হয়ে গেল, 14 বছরের জেল হয়ে গেল। সুতরাং সাবধান, তোমরা যারা আছো খুবই সাবধান। কিন্তু কি হলো, এই কথাটা বললাম, কেউ হাসো না কেন? আচ্ছা, এখন হচ্ছে মনে করো প্রমাণ করে দেখা গেল যে সেজন্য হাসি নাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের এখানে যারা ছেলে সহপাঠীরা আছেন, তারা হচ্ছে চাইলেও সম্ভবত এটা করতে পারবেন না, কারণ 3 বছরের যে কন্ট্রাক্টটা মধ্যে তারা আছেন এবং যে পরিমাণে অ্যালাউন্স পান, তার মানে সব মিলিয়ে আসলে তাদের পক্ষে বিয়ে করাটা আসলে মানে অনেক বেশি বিলাসিতার পর্যায়ে পড়ে। না না, যারা ওই যে অমনি চাইলে করা যায়, ওগুলা তারা ভাবে না, ওগুলা চিন্তা করে না, বিয়ে চাইলে করা যায়, এর জন্য 3000 টাকা দেখতে হয় না। সুতরাং সাবধান, আর 3 বছর পরেও সাবধান, অন্ততপক্ষে ওই যে 18 নিচের মধ্যে যায়ও না, অপহরণের মধ্যে চলে যাবা। আচ্ছা, এখন দেখতে গেলে দেখুন এরপরে এগুলো প্রমাণ হয়ে গেল যে না, সে অ্যাভাব 18, তার 18 বছরের উপরে বয়স। সো তাহলে বাবা যে কেসটা এনেছে সেই কেসটা সঠিক না, তাই না? বাবা তো মেয়ের রক্ষাতে বা মেয়ের জন্য করেছে, সঠিক না। তাহলে কি হলো, 18 বছরের উপরে, ইভেন 18 বছর 2 দিন মেয়েটির বয়স, কিন্তু মেয়েটি এখন আর নাবালিকা নয়, সে কনসেন্ট দেওয়ার যোগ্যতা রেখেছে। কোন দ্বারা? আইন দ্বারা, এই যে এনফোর্সেবল বাই ল, আইন দ্বারা প্রয়োগযোগ্য। সুতরাং এই বিয়েটি বাবা মা যতই মানুক না মানুক, বিয়েটি কি হয়ে গেল? ভ্যালিড বিয়ে হয়ে গেল, ভ্যালিড কন্ট্রাক্ট হয়ে গেল, ভ্যালিড কন্ট্রাক্ট হয়ে গেল, ভ্যালিড বিয়ে হয়ে গেল। বুঝতে পারছো? তাহলে এইখানে মেয়েটা, এইখানে বললো যেহেতু সে 18 বছরের নিচে ছিল, ওই মোমেন্টের কন্ট্রাক্ট দেওয়ার সক্ষমতা অর্জন করেছে আইন দ্বারা।
সো সে যেটা করেছে, পালিয়ে যেটা করেছে, সেটা সেই কন্ট্রাক্ট যেটা হয়েছে ইটস এ ভ্যালিড কন্ট্রাক্ট। ওকে, আচ্ছা তুমি একটা কথা বলেছিলে যে আমাদের বাংলাদেশের ল অনুযায়ী যে অমুককে অমুককে তোমার তাদেরকে থাকতে হয়, তাই না? এটা যে তাদের বাবা বা ভাই বা কাউকে এখানে থাকতে হয়, তা নাহলে এটি লিগ্যাল হবে না বলেছিলাম। এটা ম্যাম হচ্ছে ইসলামিক ইয়া অনুযায়ী, বিয়ের নিয়ম অনুযায়ী হচ্ছে এটা নাকি হয় না যতটুকু জানি, না, বাট এক এখানে একটা সেটা বলা রিলিজনে নাই, বলা হয়েছে যে তোমার ওইখানে বলা হয়েছে যে তোমার যে কোনো কন্ট্রাক্টটা বা যে কন্ট্রাক্টটা হবে, বিয়ের কন্ট্রাক্ট যেটা হবে, কাবিননামা যেটা হবে, সেখানে তাদের অভিভাবক থাকতে হবে এবং প্রত্যেকে 2 জন করে সাক্ষী থাকতে হবে। আচ্ছা, তো অভিভাবক হিসাবে দেখা যায় যারা এরকম পালিয়ে যে করে তারা অভিভাবক হিসাবে ওই যে কোনো বন্ধুর চাচা টাচা বা বন্ধুর বড় ভাইকে নিয়ে যায়, তাকে অভিভাবক বানায়। তোমাকে বলা হয়েছে অভিভাবক হিসাবে, তো মেয়ে পক্ষের অভিভাবক অমুক। কারণ তাহলে যদি তাই হতো তাহলে অনাথ যে ছেলে মেয়ে, এতিম যে বাচ্চারা, তাদের অভিভাবক কে হতো? তার তো বাবা মা নাই, তাহলে কি তার বিয়ে হতো না? জি ম্যাম, তখন হচ্ছে সে যার আন্ডারে থাকছে বা কোনো এতিমখানা। এই জন্য বলছে যে বাধ্যবাধকতা না, আমাদের কাস্টম, আমাদের প্রেসিডেন্ট হয়ে গেছে যে বাবা মা, এবং ওইখানে বাবা মাই স্বাক্ষর করে থাকেন এবং সেখানে উইটনেস হিসাবে চাচা মামা এরকম বড় ভাই এরা হয়ে থাকে, এটা হচ্ছে কাস্টম। কিন্তু যখন এরকম অ্যাবনর্মাল সিচুয়েশন, যখন যে তোমার কোর্ট ম্যারেজ করে, তখন তো তোমার এই সিচুয়েশন থাকে না, বাবা কি যে কোর্ট ম্যারেজে যায় কি সই করবে না, তখন কি করে ওই বন্ধুর বড় ভাইকে বা বন্ধুকেই বড় ভাই সাজায়, বা আরো দুই বন্ধুকে তোমার সাক্ষী বানায় করে, অর্থাৎ প্রয়োজন হচ্ছে 2 পক্ষের অভিভাবক এবং 2 পক্ষেরই তারা সাজায় নেয়। কথা বলছো? তারপরে তো যখন এটা নিয়ে চ্যালেঞ্জ হবে এর মধ্যে তো তারা তো বিয়ে করেই ফেললো। কথা বলছো ঘটনাগুলো? তো এই যে ফ্রি করে, কেন এই এক্সাম্পলটা দিলাম, এই এক্সাম্পলটা সেই কারণে যে 18 নিচে হয়ে গেলে তোমার সেই কনসেন্ট ফ্রি হবে না, 18 উপরে হয়ে গেল এটা তার ফ্রি কনসেন্ট হয়ে গেল। বাট না, নট এট অল। মনে করো সত্যিকার অর্থে মেয়েটির 18 উপরে, মেয়েটি 20 বছরের মেয়ে, কিন্তু মেয়েটি ইউনিভার্সিটি বা কলেজে যাওয়ার সময় পাড়ার তোমার একদল মাস্তান ছেলে তাকে উঠায় নিয়ে গেছে এবং তাকে জোর করে তাকে কোর্টের ইয়েতে নিয়ে গিয়ে কোর্ট ম্যারেজ করেছে, তার সই নিয়েছে, এরকম ঘটনাও ঘটে। যদি এরকম ঘটনা ঘটে, মেয়েটা তো সই করেছে, মেয়েটার বয়স তো 20 বছর, তাহলে কি এটি ভ্যালিড হবে? নো ম্যাম। তখন মেয়েটাকে প্রমাণ করতে হবে যে এই যে স্বাক্ষর করেছে, এই যে সম্মতিটা, এটা বলপূর্বক, এটি তার মানে স্বেচ্ছায় ছিল না। ম্যাম তখন যদি কোর্ট বলবে যে তাহলে কি তুমি বলো। ম্যাম 18 নিচে হলে তাহলে হচ্ছে তাদের অভিভাবকরা তাদের পক্ষ হয়ে কি কন্ট্রাক্টে যেতে পারবে? সেটি বিয়েতে পারবে না। বিয়ের ক্ষেত্রে পারবে না? বিয়ের ক্ষেত্রে 18 বছরের নিচে বিয়ে তোমার, এটা আরেকটা আইন আছে, চাইল্ড ম্যারেজ রেস্ট্রেইন অফ, বাল্য বিবাহ নিরোধ আইন। ওই আইন দ্বারা এটি বলা হয়েছে, বরঞ্চ বাবা মা এবং যিনি কাজী বিয়ে পড়াবেন তারা সবাই জেলখানায় যাবে। এরকম বিয়ে যদি দিয়ে থাকে তাহলে তারা জেলখানায় যাবে। ছেলেরা হচ্ছে 21 বছর, মেয়েরা হচ্ছে 18 বছর। বাট ইন সার্টিন কেসেস উইথ দ্য পারমিশন অফ দি কোর্ট, মেয়েরা 16 বছরের করতে পারবে, সেটা অন্যান্য ব্যতিক্রমী ঘটনায়। কিন্তু 18 আর 21 হচ্ছে স্ট্যান্ডার্ড। ওকে, কিন্তু ম্যাম মেয়ের বয়স 19, ছেলের বয়স হচ্ছে 20, ওই ক্ষেত্রেও তো পারবে না তাহলে? না, কারণ ছেলের 21 হয় নাই, ছেলের 21 হয় নাই। ওকে ম্যাম, এখন এই যে দেখা গেল যে তোমার এই যে মাস্টারটা নিয়ে যে ওর বয়স 20, ও সইও করেছে, তাহলে কি এই বিয়েটা ভ্যালিড হবে না? মেয়েটা যদি এসে বলে যে এই সম্মতিটা আমার ফ্রি ছিল না, আমাকে বল প্রয়োগ করে জোর করে আমাকে বেঁধে রেখে, একটা ঘরের মধ্যে বেঁধে রেখে আমার উপর টর্চার করা হয়েছে, আমাকে টর্চার করে এইটার উপরে আমার সই দেওয়া হয়েছে, যদি মেয়েটা বলে এবং প্রমাণ করতে পারে, মনে করো 4 বছর পরেও যদি মেয়েটা প্রমাণ করতে পারে, তাহলে এইটা এই যে কন্ট্রাক্ট যেটা হয়েছে সিভিল কন্ট্রাক্ট, আমি বলছি এটা কারণ ম্যারেজ ইজ এ সিভিল কন্ট্রাক্ট, তাহলে এই কন্ট্রাক্টটা তখন ভয়েডেবল হবে, তখন এটা হবে ভয়েডেবল, কারণ অলরেডি তো সেটা কার্যকর হয়ে গেছিল, কারণ ওরা কিন্তু 4 বছর একসাথে ছিল। দেখো কোনো উইটনেস যদি না থাকে তাহলে এটা প্রমাণ করাটা তো টাফ হয়ে যাবে। ওই কোনটা ক্ষেত্রে উইটনেস? কোনো ওয়ে আছে ম্যাম? যেমন হচ্ছে জোর করে উইটনেস তো ওই যে ওই যে কাবিননামাতে যারা উইটনেস থাকে, ওরা তো উইটনেস থাকে, যখন মেয়েটা এটা বলে তখন তো ওগুলা উইটনেস সবাইকে তখন কোর্টে ডাকা হয়, ওই কাজীকে ডাকা হয়, অনেক কিছু হয়।
প্রমাণ হয়ে যায়, এগুলো প্রমাণ হয়ে যায়, এগুলো প্রমাণ হয়ে যায়, ঠিক আছে। তবে সাধারণত দেখা যায় যে যখন প্রমাণ হয় 4-5 বছর পরে, কথা হয় যে 3-4 বছর পরে, তো 3-4 বছরে মনে করো তো আবার দেখা যাচ্ছে যে মেয়েটা যখন মামলাটা করেছিল মেয়েটা তখন রাগে ইয়েতে, কিন্তু 3-4 বছরে দেখা যাচ্ছে ওর সাথে কনজুগাল লাইফ করেছে এবং দেখেছে যে না, হি ইজ এ নাইস গাই, ও ভালো, তখন মেয়েটা ভাবছে যে দরকার কি, আমার জীবনে তো ওর সাথে আমি কাটাই দিলাম, এখন আর ওই মামলা চালায় দরকার কি, এটা প্রমাণ হওয়ার দরকার নাই, আমি ওকে নিয়ে সংসার করবো, এরকমও ঘটনা ঘটে। তখন সে আস্তে আস্তে ওই মামলাটা থেকে সরে আসে। আর যদি অ্যাবডামেন হয়ে থাকে তখন এগুলো অনেক, মানে এটা চিত্র এক একজনের ক্ষেত্রে এক এক রকম, এক এক মেয়ের জীবনে এক এক রকম, এক এক ছেলের জীবনে এক এক রকম, কোনোটার সাথে কোনোটার আসলে সামান্য পল্লীগ্রামের এক দরিদ্র পরিবারে তার জন্ম হয়। জীবনের প্রথম 13টি কিন্তু মনে রাখতে হবে ম্যাম আমরা কিছু শুনতে পাচ্ছি না। হ্যালো হ্যালো ম্যাম, কিছু শোনা যাচ্ছে না। ম্যাম কিছু শোনা যাচ্ছে না। প্রপোজালের কথা বলা হয় বা অফারের কথা বলা হয়, তখন সেটাকে একটা কমিউনিকেট করতে হয়, তাই না? প্রপোজালটাকে একটা কমিউনিকেট করতে হয় অফারের কাছে। তাহলে কমিউনিকেটটা কিভাবে করে? এটা আইদার নোটিশের মাধ্যমে করে, পেপারের মাধ্যমে করে, বিজ্ঞপ্তির মাধ্যমে করে, নানান ভাবে করে। তো সুতরাং এই কমিউনিকেশনটা হচ্ছে ওয়ান অফ দ্য মেথড ফর তোমার ফর গিভিং অ্যান আইডিয়া দ্যাট ইউ আর প্রপোজিং অর ইউ আর অফারিং ফর সামথিং, ঠিক তো? এবং কখন এটা আমার যদি কোনো একটা অফার যদি মনে করো হয়ে থাকে, সেই অফারটা হয়ে যাওয়ার পরে সেটা কখন মনে করো প্রপোজালটা যেভাবে যে মেথডই হোক না কেন সেই কখন ল্যাপস হয়ে যায়, নর্মাল চিন্তা করো কখন ল্যাপস হয়ে যায়। যেমন মনে করো যে তোমাদের এখানে তোমাদেরকে যখন বলেছিল যে এত তারিখের মধ্যে তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাও এত তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করো, এত টাকা ব্যাংক চালানের মধ্যে দাও, মনে করো এরকম বলছে না, একটা নির্দিষ্ট টাইম বলে দিয়েছিল না যে 25 মার্চ এত তারিখের মধ্যে, বলেছিল কিনা? জি ম্যাম। তাহলে যদি ওই টাইমটা তোমার এক্সপায়ার করে যায় বা টাইমটা উত্তীর্ণ হয়ে যায়, তাহলে কি আর ওই অফারটা থাকে? নো ম্যাম। আচ্ছা, আবার যারা অফার দিল তারাই যদি আবার মনে করে একটা বিজ্ঞপ্তির মাধ্যমে দিয়েছিল অথবা পেপারে দিয়েছিল অথবা নানান ভাবে দিয়েছিল, অফিসে নোটিশ বোর্ডে টানায় দিয়েছিল, মানে এটা ডিপেন্ড করে। তো যখন এটা যদি দেওয়া হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওরাই ওই অথরিটি যদি আবার নিজেরাই যদি আর একটা বিজ্ঞপ্তি দিয়ে যে এত তারিখে, তাহলে থাকবে না, কারণ ওরা নিজেরাই এটিকে স্থগিত করেছে বা এটিকে টাইমটাকে বর্ধিত করেছে, তাই তো? জি ম্যাম। ম্যাম দুই পক্ষের মধ্যে কোন পক্ষ যে কন্ট্রাক্টে গেছে তাদের মধ্যে কেউ একজন যদি দেউলিয়া ঘোষিত হয় তাহলে কি কন্ট্রাক্ট হবে? সেটা তো যখন যাবে, আমি বলতেছি যাওয়ার আগে প্রথম স্টেজটা তো হচ্ছে অফার। আমি দুই পক্ষ চলে যাওয়ার পর তো কন্ট্যাক্ট হয়ে গেছে, আর আমি মানে প্রথম ফার্স্ট স্টেপ কি? ফার্স্ট স্টেপ হচ্ছে অফার বা প্রপোজাল। এটি হচ্ছে প্রথম সূত্র হচ্ছে প্রপোজাল, একটা তো প্রপোজাল থাকবে। এই প্রপোজালটাই প্রথমে, প্রপোজালটা যদি দেওয়ার পর যদি প্রপোজালটাই যদি তোমার টার্মিনেট হয়ে যায়, রিভোক হয়ে যায়, তাহলে তো পরের স্টেজগুলোর আর সুযোগ নাই বা প্রয়োজন পড়ে না। সেটা আমি বলতেছি যে কখন এই প্রপোজাল অথবা অফার তোমার রিভোক হয়ে যায় অথবা টার্মিনেট হয়ে যায়, কখন হয়?
অর্থাৎ যিনি অফার করেছেন তিনি যে অফারটা দিয়েছিলেন যে মেথডের মাধ্যমে সেইটার মাধ্যমে উনি যদি আবার নিজেই সেটাকে টার্মিনেট করে ফেলান বা স্থগিত করে ফেলান বা বাতিল বলে দেন যে এইটা আর কার্যকর থাকবে না, এত তারিখের এত দ্বারা বিজ্ঞপ্তি দ্বারা ঘোষিত অফারটাকে আমরা বাতিল করে নিলাম, তাহলে আর এটা থাকবে না, মানুষের আর ওইটার পিছনে ঘোরার কিছু কারণ নাই। অথবা তারা বলতে পারে যে এত তারিখ আমরা করোনার কারণে দেশের এই পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় লকডাউন হয়েছে, সেই কারণে আমরা সমস্ত সার্বিক বিবেচনা করে আমাদের এই অফারটাকে আমরা ডেট দিয়েছিলাম 25 এপ্রিল, এটাকে আমরা 25 অগাস্ট পর্যন্ত বর্ধিত করলাম। তাহলে এখানে একটা সময়সীমা বেড়ে গেল, তাহলে ওই সময়ের মধ্যে আর হলো না। কিন্তু দেখা গেল যে না, ওইটাও না, সবই আছে। 25 এপ্রিল যখন চলে যাবে, 26 এপ্রিলে কি আর ওই অফারটা থাকে? তাহলে যারা অ্যাপ্লাই করে নাই 26 তারিখে 25 তারিখের মধ্যে, তারা কি 26 তারিখে এসে অ্যাপ্লাই করতে পারবে? না। তারপরে বলছে যে তোমার মনে করো যে এরা করতে যায় যদি বলছিল যে আমি তোমরা যখন জমা দিবা তোমাদের এই যে অফারের এজেন্সি যে অ্যাকসেপ্টেন্সটা, সেখানে তোমরা ব্যাংক চালানের মাধ্যমে ব্যাংকের রসিদ সহ তোমার 1,500 টাকার একটি ব্যাংক চালানের কপি জমা দিবা। তোমরা ব্যাংক চালানের কপি জমা দিতে পারলা না, তোমরা বললা করোনার কারণে যায় দেখি, যে ব্যাংকেই যাই সেই ব্যাংকে যায় দেখি যে করোনায় আক্রান্ত, লকডাউন, সুতরাং আমরা ব্যাংক চালান করতে পারিনি এবং আমরা এটা দাখিল করতে পারি নাই। এবং এরপরে 25 তারিখ চলে গেল। তোমাদের এই ঘটনাটাকে মেনে নিয়ে কি তোমাদের এই ব্যাংক চালান থেকে কি তোমাদেরকে অব্যাহতি দিবে, না তোমাদের এটাকে কনসিডার করবে? কনসিডার করবে। কনসিডার করবে ম্যাম, কারণ এখন হচ্ছে বলো করবে। বলো ম্যাম, এখন হচ্ছে যে বর্তমান পরিস্থিতির কথা কনসিডার করতে হলে ওকে একটা নোটিশ দিয়ে বলতে হবে না, তাকে একটা নোটিশ দিয়ে বলতে হবে। তো এই জন্য তো বলছি যখন বর্তমান কন্ডিশন বিবেচনা নিয়ে তখন তো তারা 25 এপ্রিল থেকে 25 অগাস্টে চলে যাবে, কিন্তু তারা রিজিড, তারা গেল না যে আমার এর মধ্যে যে 8টা ছাত্র পাবো সেটাই নিব, তারা তো টাইম বাড়ায় নাই। তখন কি কনসিডার করতে বাধ্য থাকবে? কারণ তারা তো অফারে কিন্তু বলে নাই যে কেউ যদি কোনো কারণে যদি এটা দিতে ব্যর্থ হয় তার জন্য 30 দিন সময় কনসিডার করা হবে, তা কি বলছে? না ম্যাম। তাহলে কি এই যে 25 তারিখে তোমরা ব্যাংক চালানে ছাড়াই জমা দিলে, তাহলে কি তোমারটা গ্রহণযোগ্য হইলো? না ম্যাম। হলো না, বুঝছো? হলো না। এরপরে বলেছে যে তোমার যিনি অফার করেছেন উনি নিজেই মারা গেছে, তাহলে কি আর সেটা হবে? মানে যিনি করেছেন বা এটা তো হচ্ছে কোনো ব্যক্তির ক্ষেত্রে, আর যে প্রতিষ্ঠানটা অফার করেছে দেখা গেল যে ওই প্রতিষ্ঠানটা এখন প্রতিষ্ঠানটার এখন নো মোর, প্রতিষ্ঠানটা তার অফিস টফিস গুটায় নিয়ে চলে গেছে আরাকখানে, এখন আর এরকম অনেক প্রতিষ্ঠান আছে না, সেই ক্ষেত্রে কি তোমার আর থাকলো? তো ওই প্রতিষ্ঠানই তো আর নাই, থাকলো না। আবার হলো যে তোমাকে বলছে যে তুমি 25 তারিখের মধ্যে জমা দিবা 1,500 টাকা কাউন্টার মানে ব্যাংক চালান দিয়ে। তোমরা একটা কাউন্টার অফার দিলা, কাউন্টার অফার দিয়ে তোমরা বললা যে 1,500 টাকা, আমরা স্টুডেন্ট মানুষ, কোথাও চাকরি করি না, বেকার, আমাদের জন্য 1,500 টাকা দেওয়া খুবই কষ্টকর, এটাকে 1,500 টাকার পরিবর্তে এটাকে অথরিটির কাছে তোমরা 10 জন মিলে এটা অ্যাপ্লাই করলা, করে বললা যে এটাকে 1,000 টাকায় আনা হোক, তাহলে আমাদের জন্য ভর্তি হওয়া সুবিধাজনক হবে। কিন্তু ওরা তোমাদেরকে কোনো রিপ্লাই দিল না বা তোমার এই 1,000 টাকাটাকে কনসিডারও করলো না, তাহলে কি আর ওদের যে অফারটা তোমার কাছে আর কার্যকর হইলো? কারণ তুমি এটা কি করেছো, একটা কাউন্টার অফার দিয়েছো। যেমন তুমি দোকানে শাড়ি কিনতে যাও বা শার্ট কিনতে যাওয়ার পরে বলতেছে যে শার্টের দাম কত, বললো 1800, তুমি তখন বললা যে ভাই 1200 টাকা দিবেন, দোকানদার বললো যে না ভাই আমাদের ফিক্সড রেট, আমাদের এখানে তো দাম দামাদামি হয় না, তুমি চলে আসলা। তো তুমি আবার একটু পরে গেলা, যা বললা ভাই দেন না, তোমাকে বললো যে ভাই আমি তো বলে দিয়েছি, তাহলে তুমি কি আর জোর করতে পারবা যে না আপনি তো শার্ট বিক্রি করার জন্য রাখছেন, আপনি বিক্রি করবেন না কেন? এটা কি তুমি বলতে পারবা? বলতে পারবা না, কারণ তুমি তো আর ও যদি তোমাকে কনসিডার করতো 1800 টাকা 1200 টাকা দিত, তাহলে তো আর কোনো ঘটনারই ঘটতো না।
এটা নিয়ে তো কোনো প্রবলেমও হতো না, কেসও হতো না, মারামারি হইতো না। কেন প্রায় দেখা যায় যে ঢাকা কলেজের ছাত্র বা ঢাকা ইউনিভার্সিটির ছাত্র কি করছে, কোনো দোকানদারকে মারে দিছে জিনিস কেনাকাটা নিয়ে, বিল পরিশোধ করতে নিয়ে মাইর দিছে, কপালে ঘুষি মারছে, শার্ট ছিঁড়ে দিছে, হয় না এরকম ঘটনা? ঘটে না? ঘটে। কারণ কি, তোমাকে গেছে ও দোকানে ও ঝুলে রাখছে, তোমার পোষাইলে তুমি কিনবা তোমার দামের মধ্যে, তুমি যদি না কিনো না কিনবা, তুমি কি মারামারি করতে পারো? না। তুমি আর একটা কাউন্টার অফার করতে পারো যে ভাই আমি 1800 টাকা জিনিসটা 1200 টাকায় দেন, দিবে কি দিবে না সেটা তো তার উপরে নির্ভর করছে, কিন্তু তুমি সেটার জন্য তো জোরাজুরি করতে পারো না। সো তুমি যখন একটা কাউন্টার অফার দেয়া দিচ্ছ, তুমি কিন্তু তাহলে আর মূল অফারের মধ্যে থাকলা না, থাকলা? মূল অফার থেকে যখন বেরিয়ে আসলা, তাহলে তো সেইখানে আর কোনো অফার থাকলো না, অফার আর এক্সিস্ট করলো, মূল অফারটা করলো না, তাহলে সেখানেও অফারটা, মূল অফারটা নষ্ট হয়ে যায়। এরপরে হচ্ছে যে রিফিউজ করলা, তুমি এটা গ্রহণই করো নাই, তাহলে বাই রিফিউজাল, তুমি যখন গ্রহণ করো নাই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, অফারটা, প্রপোজালটা রিভোক করে। তোমাদের সিনোপসিস 1 এ এই জিনিসটা আমি পড়ালাম। সিনোপসিস 1 এ তোমার দেখবা রিভোকেশন অফ প্রপোজাল বলে যে আইটেমটা আছে, আমি সেটা তোমাদের সাথে এখন ডিসকাশন করেছি, ঠিক আছে? ওটা দেখে দিবা সিনোপসিস 1 এর থেকে। এখন বলা হচ্ছে যে রেভোকেশন অফ, আমি তো প্রপোজাল বললাম, তুমি প্রপোজালও দিয়েছে, তুমি এটা করেছো, একসেপ্ট করার এই একসেপ্টেন্সটা আবার কখন তোমার রিভোক করে? রিভোক মানে কি? রিভোক মানে হচ্ছে তোমার সমাপ্তি হয়ে যায়, অবসান হয়ে যায়, ঠিক আছে? কখন তোমার রিভোক করে? ম্যাম একটা কথা বলার ছিল। শিওর, এক না বেশি বলতে পারো, অসুবিধা নেই। না ম্যাম, স্ক্রিনে যদি আমাদের অনেকের হাতে আপনার সিনাপসিসটা এখনো প্রিন্ট করা হয় নাই, যার কারণে আমরা দেখতে পাচ্ছি না আর কি। তো স্ক্রিন শেয়ারের মাধ্যমে যদি সিনাপসিসটা যদি স্ক্রিনে আসে, তাহলে দেখা যাচ্ছে আমাদের সবার জন্য একটু সুবিধা হয়, আমরা ওটা থেকে একটু গাইডলাইন পেতে পারি আর কি ক্লাসে দেওয়ার ব্যবস্থা করো। জি ম্যাম, কিছুক্ষণ আগে আমাদের ক্যাপ্টেন দিয়েছিল আর কি, দিয়েছিল আমার আবার, তখন তো আবার একটু আগে তোমরা বললা তোমরা আমারে দেখতে পারো না, আমি তোমাদের দেখতে পারি না, তাহলে তো আবার ওইটা অফ হয়ে যায়। ওইটা আবার ছবিটা ওই যে কর্নারে দিয়ে রাখলে হবে। দেখো কোনটাতে তোমাদের জন্য সুবিধাজনক হয়, আমার কোনো আপত্তি নাই। থ্যাংক ইউ ম্যাম। ওকে, ওরা দিতে থাকুক, আমরা আগাতে থাকি। ওকে ওকে। তো তারপরে দেখা গেল যে তোমার যখন তোমার মনে করো যে কখন, অর্থাৎ তুমি যখন একসেপ্ট করলা, একসেপ্ট করার আগেই তুমি যদি তোমার ওই যে নতুন কাউন্টার অফার দিয়েছো, অথবা তুমি ধান্নাই পানাই করতেছো, তুমি যখন কন্ট্রাক্টটা হওয়ার আগেই তুমি যদি সেটা থেকে সরে আসতে চাও, তাহলে তোমার সেটা একসেপ্টেন্সটা আর তো কমপ্লিটেড হয় নাই, তাহলে সেটা আসলে অবসান হয়ে গেছে, কারণ তুমি চূড়ান্তভাবে সেটাকে গ্রহণ করো নাই। সুতরাং এটা তখন এটার আর কোনো এফেক্ট থাকবে না। আচ্ছা, কে এটা নিয়ে প্রশ্ন করেছিল যে কন্ট্রাক্ট হয়েছে, তারপরে বলো তো কি প্রশ্ন করেছিল? আমরা যখন প্রপোজাল তোমরা, তখন আমি বললাম যে এটা কন্ট্রাক্টের সাথে রিলেটেড। কে মনে করো তো? এলিজা নাকি এর জন্য জানতে চেয়েছিলা? আমি জিজ্ঞেস করি নাই। কেউ যেন জিজ্ঞেস করছিল, আচ্ছা যদি মনে হয় তাহলে জিজ্ঞেস করো। তার মানে আমি যখন একটা জিনিসে সম্মত দিয়ে আমি যখন অগ্রসর হয়েছি, আমার কন্ট্রাক্ট হবে। আমি যখন সম্মতি দিয়ে আবার আমি ধানাই পানাই করছি এবং আমি কন্ট্রাক্টের আগ মুহূর্তে এসে বললাম যে আমি আর নাই, তাহলে কন্ট্রাক্ট হওয়ার সুযোগ আছে? আছে? নাই। তো সুতরাং তোমার একসেপ্টেন্স না হওয়া পর্যন্ত হবে, এবং একসেপ্টেন্সটা তুমি কন্ট্রাক্ট হওয়ার আগে পর্যন্ত তুমি এটাকে রিভোক করতে পারো, চেঞ্জ করতে পারো, তুমি সরে আসতে পারো। এটা তো তোমার ইচ্ছা যে তুমি একসেপ্টেন্সের মধ্যে যাবা কিনা, তাই না? এখন আমরা আরেকটা শব্দ দেখেছিলাম যে তোমার কি কনসিডারেশন। কনসিডারেশন কি আমরা বলেছি তোমাদের এখানে এক্সাম্পলে, আমি কনসিডারেশন কোনটা বলেছি, যে তোমরা একটা 3 মাসের হোক বা তোমরা যখন ভর্তি হয়েছো তখন তোমরা একটা পেমেন্ট করেছো না? জি ম্যাম। তাহলে এইটা হচ্ছে কনসিডারেশন। তাহলে সবকিছুর একটা কনসিডারেশন থাকতে হবে। তাহলে এই কনসিডারেশন হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এলিমেন্ট। তোমরা দেখো এই যে আমরা কনসিডারেশনের আমরা যদি যাই, দেখো কনসিডারেশনের কথা কি বলছে, যে ইজ অ্যান এসেনশিয়াল এলিমেন্ট ইন এ কন্ট্রাক্ট। এটা হচ্ছে এসেনশিয়াল, খুবই গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট। সামথিং হুইচ রিসিভস এন্ড গিভস বা ইচ আদার ইজ কল্ড। অর্থাৎ কেউ কিছু দিচ্ছে আর একজন দিচ্ছে আর একজন গ্রহণ করছে। তা তো ঠিকই, তোমরা যখন টাকা দিলা সবকিছু হয়ে গেল, তাহলে তোমরা কি গ্রহণ করলা?
তোমাদের এখানে স্টুডেন্টশিপ রেজিস্ট্রেশন নাম্বার গ্রহণ করলাম, তাই না? আর যখন তোমরা মনে করো যে একজন নিল একজন দিল, তাহলে উভয় পক্ষটা এখানে কে কে? প্রপোজার বা অফারার এন্ড অফারি, এই দুই পক্ষ যখন কিছু দিচ্ছে এবং নিচ্ছে, একজন দিচ্ছে একজন নিচ্ছে। চিন্তা করো, অফারার সবসময় নিজেদেরকে চিন্তা করবা। এই ক্ষেত্রে তোমাদেরকে বলেছি তোমরা একদম বেস্ট এক্সাম্পল, কারণ তোমরা রিসেন্টলি এখানে ঢুকেছো, ভর্তি হয়েছো, তোমাদের মধ্যে ঘটনা ঘটেছে, এই কারণে তোমাদেরকে এক্সাম্পল তোমাদেরটা দিয়েছি যে তোমরা একটা টাকা দিয়েছো, বিনিময়ে তোমাদেরকে তোমাদের ভর্তিটা কমপ্লিট করে তোমাদেরকে একটা স্টুডেন্ট আইডি নাম্বার দিয়েছে না? দিয়েছে কিনা? তাহলে এই জন্য বলছে সামথিং হুইচ রিসিভস এন্ড গিভস বাই ইচ আদার। এই যে বলছে, তাই না, একজন আরেকজনকে, একজন দিবে একজন নিবে, এই ক্ষেত্রে যেটা হয় সেটাকে বলা হচ্ছে তোমার কনসিডারেশন। এই কনসিডারেশনটা সাধারণত মনিটারি, ফাইনান্সিয়াল কনসিডারেশন, ঠিক আছে? এটির সাথে একটি আর্থিক যোগাযোগ রয়েছে। ওকে, আচ্ছা। তাহলে এখন মনে করো যে কনসিডারেশন বেসিক্যালি ওই অফারের সিনোনিম, অফারের মানে অফারটাকেই কনসিডারেশন বলা হচ্ছে। হ্যাঁ, অফারের মধ্যে যে অ্যামাউন্টটাকে উল্লেখ করা হয় বা যেটাকে বেস করে অফার করা হয়। যেমন আমরা দেখি অনেক সময় এই যে কন্ট্রাক্টরি, ঠিকাদারি যারা করে, তো দেখা যায় তাদেরকে কি করা হয়, একটা টেন্ডার দেওয়া হয়, বলে না টেন্ডারবাজি, টেন্ডার দেওয়া হয়। টেন্ডারটা হচ্ছে একটা অফার। ওখানে বলা হয় যে অমুক জায়গায় একটা সেতু নির্মাণ হবে, সেতুতে এত টাকা, এত 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 কাজ হবে, এত বছরের মধ্যে শেষ করতে হবে, এই টাকা এস্টিমেট তোমরা দাও। তখন যারা এটা দেওয়ার পরে, বিজ্ঞপ্তি দেওয়ার পরে যারা আসে করে, আর তখন তোমার একজনকে, তো সুতরাং একটি হচ্ছে যিনি অফার করেন, তার অফারের মধ্যে লেখা হয়ে থাকে ওই কন্ডিশনের বিষয়টা। এখন হচ্ছে টাইপস অফ কনসিডারেশনে দেখবা যে 3 টাইপস কি হচ্ছে, পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার। পাস্ট, প্রেজেন্ট এন্ড ফিউচার মানে কি? একটা হচ্ছে অতীতে, অর্থাৎ অফার দিয়েছিল সেটা হচ্ছে কি যে আমরা আংশিকভাবে কিছু ধরো পার্শিয়ালি, এবং আবার বাকিটা ধরো, অথবা সামটাইমস এটা ইনস্টলমেন্টই দেওয়া হয়, মানে ইনস্টলমেন্টে দেওয়া হয়। তো কন্ট্রাক্ট পেয়েছে তবে বলা হয়, যেমন আমরা দেখি যে রিয়েল এস্টেট ব্যবসাতে দেখা যায় যে যারা ফ্ল্যাট কিনে তারা কি একবার সব পেমেন্ট করে? না, নরমালি তারা একবারে করে না। রেডি ফ্ল্যাট কিনে যারা, তারা হয়তো বা অথবা ইনস্টলমেন্টে করে, কিন্তু যারা মনে করো ফ্ল্যাট হবে, একটি সুন্দর স্বপ্ন দিয়ে তোমার প্রসপেক্টাস দিয়ে রেখেছে, সুন্দর ছবি দিয়ে রেখেছে, এবং ওইটার ভিত্তিতে মনে করো যে তোমার মানুষ গেছে স্বপ্নের বাসা কেনার জন্য, নানান রকম ছবি দেখে, এবং দেখা যাচ্ছে একটা পুকুরের উপরে সেই ফ্ল্যাটটা হবে। তো মানুষ তো ওই পুকুর দেখেই কিনতেছে না, ওই ছবি দেখে, রাইট, প্ল্যানটা দেখে। হ্যাঁ, ওই প্ল্যানটা দেখে, ছবিটা দেখেই কিন্তু সে বুঝে গেছে সে স্বপ্নের মধ্যে ঘুমাচ্ছে, সত্যি কিনা? তো তখন আবার কি বলা হয় যে আগে আসলে আগে পাইবেন, এবং কি বলা হয়, প্রথমে স্তরে যারা নিবে তাদেরকে ডাউন পেমেন্টে এত % ছাড় দেওয়া হবে, এবং তাকে 6টা ইনস্টলমেন্ট সুযোগ দেওয়া হবে, নানান রকম মানে তাকে লোভের মধ্যে নিয়ে যাওয়া হয়। তো লোভের মধ্যে নিয়ে যাওয়ার পরে তখন কি করছে, একটা কন্ট্রাক্ট তো করে না, একটা বায়নার মতো করার পরে সে তখন একটা ফার্স্ট ইনস্টলমেন্ট দেয়, এরকম 6টা ইনস্টলমেন্ট। তার মানে এটা কি ফার্স্ট, যখন যাচ্ছে প্রথম ইনস্টলমেন্ট, আমি যখন দ্বিতীয় ইনস্টলমেন্টে আছি, তাহলে আমার প্রথম ইনস্টলমেন্টটা কি হচ্ছে, পাস্ট কনসিডারেশন হচ্ছে, অর্থাৎ আমি একটা কনসিডারেশন অলরেডি দিয়ে দিয়েছি। আমার 30 লক্ষ টাকার আমি অলরেডি 5 লক্ষ টাকা দিয়ে দিয়েছি। দ্বিতীয় কিস্তি যখন আমি দিব 10 আরো 5, মানে আমি 10-এ যখন যাব, তখন আমার তো একটা পাস্ট কনসিডারেশন অলরেডি ডান, তাই না? আচ্ছা, এখন হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ আমি যখন রেডি ফ্ল্যাটটা কিনবো, তখন আমি তো প্রেজেন্ট, আমি তাৎক্ষণিকভাবে আমি কনসিডারেশন দিয়ে দিচ্ছি, প্লাস মাইনাস হয়ে আমাদের একটা কনসিডারেশন হয়ে যাচ্ছে এবং একটা রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে, অর্থাৎ এটি তো তোমার কমপ্লিটেড একটা জিনিস। ওই যেটা বলেছিলাম এক্সিকিউটেড, এটা হচ্ছে এক্সিকিউটেড। আর পাস্টের যেটা, এটা কি বলতো, এক্সিকিউটরি, অর্থাৎ এটা ভবিষ্যতে হবে, এই মুহূর্তে না, কিন্তু ভবিষ্যতে হবে, আরো 3 বছর অপেক্ষা করার, তাই না? ম্যাম একটা কোশ্চেন ছিল। বলো। জি ম্যাম, আমরা ধরে নিচ্ছি একজন ফ্ল্যাট কিনছেন, কেনার হচ্ছে ধরেন 1,05,00,000 টাকা দিয়ে উনি বসুন্ধরাতে একটা ফ্ল্যাট কিনছেন। তো
তো ওই হুম ফ্ল্যাটটার মধ্যে উনি হচ্ছে যখন রেজিস্ট্রি হয় তখন হচ্ছে উনি 50 লাখ টাকা ইনস্ট্যান্ট দিলেন, এবং বাকিটা হচ্ছে এমন ভাবে হচ্ছে এগ্রিমেন্টটা হলো যে ইন ফিউচার উনি 5 লাখ টাকা করে দিবেন প্রতি মাসে। তো হুম এর মধ্যে উনার এগ্রিমেন্টটা হলো এই মাসে ধরে নেই যে জুন মাসে হলো, এবং বলা আছে যে উনি হচ্ছে অক্টোবর বা নভেম্বর মাস থেকে উনি বাসায় উঠতে পারবেন। হুম তার মানে হচ্ছে উনি বাসায় উঠে গেলেন, মানে ওটার হুম মালিকানাটা বুঝে নিয়েছেন। এখন হুম এগ্রিমেন্ট অনুযায়ী উনার প্রতি মাসে 5 লাখ টাকা দেওয়ার কথা, এখন উনি অলরেডি ম্যাক্সিমাম পে করে দিয়েছেন। লাস্টের 2 মাসে গিয়ে উনি হচ্ছেন 10 লাখ টাকা পেমেন্ট দিলেন না বা হচ্ছে হুম দিচ্ছেন না, কিন্তু হচ্ছে হুম উনি বাড়ির মালিকানা নিয়ে এখন বসে আছেন। এই ক্ষেত্রে হুম ম্যাম কন্ট্রাক্টের কি অবস্থা হবে, মানে আচ্ছা, কন্ট্রাক্টটা? যে কথাটা বলেছো এইটা নরমালি ফুল পেমেন্ট না হলে কোনো এই ধরনের ফ্ল্যাট বা জমি ফুল পেমেন্ট না হলে রেজিস্ট্রেশন হয় না। প্রথম কথা, রেজিস্ট্রেশন হবে না, এটা হচ্ছে একটা জিনিস, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে ওকে যে আপনি উঠে যান এবং আপনি আস্তে আস্তে ভাড়া দিবেন, যতক্ষণ পর্যন্ত সে ওই 10 লাখ টাকা না দিবে ততক্ষণ পর্যন্ত তো তার নামে রেজিস্ট্রেশন হবে না। সে হয়তো ওইটাকে দখল করে আছে বাট মালিকানা কিন্তু ওর নামে হয় না। আচ্ছা মালিকানা তখনই হবে যখন সমস্ত টাকা পেমেন্ট হবে, তখনই তোমার রেজিস্ট্রেশন হবে। কারণ রেজিস্ট্রেশনের মধ্যে তোমার বলাই হয়ে থাকে একটা শব্দ যে তোমার অমুক দাতা অমুক, দাত্রী অমুক বা বিক্রেতা অমুক, ক্রেতা অমুক, এবং তাদের যে যত টাকা মূল্যবান এত টাকা, এবং সকল টাকা বুঝিয়া পাইয়া অদ্য এত তারিখে মানে ওই মজলিসে নিম্নবর্ণিত সাক্ষীগণের সামনে এই দলিলটি সম্পাদন করে দেওয়া হলো। ম্যাম আমার একটা কোশ্চেন ছিল, আমাদের হচ্ছে যে মানে বাস্তব প্র্যাকটিক্যাল ক্ষেত্রে যেটা আর কি, আমরা অনেক সময় জমি কিনে আবার কারো কাছ থেকে দানে পাই, যে দানপত্র করাটা এটা কিভাবে ম্যাম আসলে একটু বলে দিবেন না? কি হয়েছে বলো? আমরা প্র্যাকটিক্যালি যেটা আর কি, অনেক সময় আমরা জমি বা ফ্ল্যাট আমরা মালিকানা সূত্রে কিনি। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা বাবার কাছ থেকে বা রিলেটেড কারো কাছ থেকে আমি দানে পেলাম বা দান সত্য হিসেবে দিল, এই বিষয়টা মানে কি বোঝায়? তোমার প্রশ্ন কি 2টা 3টা নিয়ে? তাহলে একটা একটা করে পার্ট বাই পার্ট বলো। ম্যাডাম আমার মূল যে একটা হচ্ছে তুমি মালিকানা কিনে নিলা, দানের একটা হচ্ছে কি রিলেটেড হতে হবে বা কিভাবে কি হবে এটা? একটা হচ্ছে তুমি কিনে নিচ্ছো মালিকানা, তাই তো? জি ম্যাম। আর একটা হচ্ছে যে তুমি বাবা থেকে পেলা দান সূত্রে এরকম, নাকি ওয়ারিশান সূত্রে। অনেকগুলো সূত্র আছে, বাই ওয়ে অফ ইনহেরিটেন্স না বাই ওয়ে অফ গিফট। তোমার প্রশ্নটা এক্সাক্ট কোনো উদাহরণ থাকলে উদাহরণ দিয়ে বলো করলে ভালো হয় ম্যাম। হ্যাঁ হ্যাঁ, ওয়ারিশ আর দানপত্র যেটা, এই দুইটা একটু ডিসকাস করলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, দুইটা ডিসকাস করতেছি আমরা এই মুহূর্তে যে আছে, তারপরে করবো, অসুবিধা নাই। তাহলে এখন ওই যে আমাকে যে প্রশ্নগুলো ফ্ল্যাটে তার যে বাকি যে 10 লাখ টাকা, বাকি 10 লাখ টাকা না দেওয়া পর্যন্ত ওর নামে কিন্তু ফ্ল্যাটটা মালিকানা ও যে ওই ফ্ল্যাটের মালিক কোনো দলিল রেজিস্ট্রেশন হবে না। সুতরাং 10 লাখ টাকা না দেওয়া পর্যন্ত সে কিন্তু ওই ফ্ল্যাটের মালিক না, সে হয়তো জোর করে এখন দখল করে আছে। ইন দ্যাট কেস তোমার ডেভেলপার বলো বা ওনার যেই হোক না কেন, এই 10 লাখ টাকা নন পেমেন্টের জন্য তার বিরুদ্ধে তোমার এই টাকা উদ্ধারের মামলা করতে পারে এবং তাকে ওই ফ্ল্যাট থেকে বেদখল করার জন্য রেমিডি চাইতে পারে। এটা হচ্ছে একটা পদ্ধতি। এখন তোমার যে সিচুয়েশন, নিশ্চয়ই তোমার সামনে এরকম কোন সিচুয়েশন হয়েছে যে আমাকে প্রশ্নটা করেছে, হয়তো তোমার সামনে কোনো ঘটনা ঘটেছে। এখন বলো যে যারা ঘটেছে সেই লোক কি এখন তার ওই ফ্ল্যাটে বসবাস করছে এবং যাদেরকে 10 লাখ টাকা দিচ্ছে না তারা কি তার কাছে টাকার জন্য চাপ দিচ্ছে? এরকম ঘটনা কি?
না ম্যাম, এরকম কোনো ঘটনা নেই, মানে জাস্ট একটা ইমাজিনারি মনে হলো। হচ্ছে। জি ম্যাম, কারণ হচ্ছে সম্পত্তি কেনার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই হচ্ছে ম্যাম এটা দেখা যায় যে হচ্ছে যে টাকাটা থাকে তার একটা পোর্শন হচ্ছে তারা পে করছেন, কিন্তু হচ্ছে বাকিটা তারা বলেই দেন যে হচ্ছে এটা বিভিন্ন কিস্তিতে হচ্ছে শোধ করবেন। তো ওই সেটা ক্ষেত্রে ম্যাম তখন সম্পত্তি দলিল ফুললি দলিল সাব কবলা দলিল হবে না, সেটা বায়নাপত্র হবে। এটি হবে বায়নাপত্র, ইটস কল দ্য বায়নাপত্র। ওই বায়নাপত্রে লেখা থাকে যে আমি এত তারিখে জমির পরিমাণের 1 কোটি টাকার মধ্যে 50% আজকে দাখিল করব, আর বাকি 50% টাকা বা 50 লাখ টাকা আমি আগামী 6 মাসের মধ্যে আমি এইভাবে পেমেন্ট করব, এবং এই পেমেন্টে আমি বাধ্য থাকবো। এটি একটি বায়নাপত্র হয়, এবং 6 মাস পরে তখন বায়নাপত্রটা অনুযায়ী সব টাকা হয়ে গেলে বায়নাপত্রের ভিত্তি করে তোমার সাব কবলা দলিল হবে, ঠিক আছে? আর বায়নাপত্রের সূত্র ধরে সে যদি টাকা পেমেন্ট না করে তাহলে তোমার তার নামে দলিল হবে না। আচ্ছা, এটা হচ্ছে একটা জিনিস। আর বায়নাপত্র আবার মনে করো যে বায়নাপত্র করেছে 6 মাস ধরে সে টাকাও দিয়েছে, মজার কাহিনী আছে, 6 মাসে যে টাকাও দিয়েছে, এখন 1 কোটি টাকা হয়ে গেছে, কিন্তু বিক্রেতা এখন দেখলো যে এটার দাম বেড়ে গেছে। যে আমি আগে ঠকছি 1 কোটি টাকা দিয়া, এখন এটার দাম বেড়ে গেছে। তখন বিক্রেতা করলো কি, এখন আর দলিল রেজিস্ট্রি করতে চায় না। সে তখন দলিল রেজিস্ট্রি করতে দানাই পানাই করে, এই আজকে করি কালকে করি, কারণ সে দেখছে যে আমি এর কাছে বিক্রি করবো না, এর আর দেবো না, আমি আরেকজনের কাছে করলে এখন 1.5 কোটি টাকা পাবো। এরকমও ঘটনা ঘটে। এরকম ঘটনা যদি ঘটে না এমন না, বাস্তবতা অনেক কঠিন বাস্তবতা। তো সেই কারণে এই জন্যই আমরা তোমাদের নাই সিলেবাসটা সেলস অফ গুডস অ্যাক্ট, এই সেলস অফ গুডস অ্যাক্টের মধ্যে এই ধরনের অনেক সুন্দর সুন্দর জিনিস পড়ানোর আছে আর কি। তো ঠিক আছে, না থাকুক, সেজন্যই যিনি কিনবেন উনি নিবেন, যিনি বিক্রেতা তার আসলে সেই লোক বা সেই কোম্পানির তোমার রিনাউন বা তার গুডউইল, তার ভদ্রতা, সে কি টাইপের টাউট বাটপার কিনা সব দেখে শুনে বলা হয়েছে ক্রেতা তুমি খুব সাবধানে জিনিস কিনবা, কারণ সে কিন্তু পরবর্তীতে এটা করতে পারে। আচ্ছা, মনে করো সবকিছু দেখে টেকে শুনেও আজকে সেই পর্যায়ে পড়েছে, যদি এরকম হয় তখন সে ক্রেতা সে তো বাকি টাকা দিয়ে রেডি, কিন্তু হচ্ছে না, তখন সে একটা ল আছে স্পেসিফিক পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, স্পেসিফিক রিলিফ অ্যাক্টের সেকশন তোমার একটা আইনের একটা ধারা আছে, ওই ধারা অনুযায়ী সেই মামলা করবে দলিল রেজিস্ট্রেশন করে দেওয়ার জন্য আদালতে, এবং সেখানে সে সবকিছু তুলে ধরবে, তখন আদালতের মাধ্যমে দলিল হবে। ম্যাম আরেকটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে ম্যাম ডিরেক্ট হচ্ছে আমাদের এই কন্ট্রাক্ট অ্যাক্টের মানে এই কোর্সের সাথে যাবে কিনা আমি ঠিক জানি না, কিন্তু ধরেন কোনো একজনের 3 মেয়ে 1 ছেলে, এই ক্ষেত্রে বাবা মা কি হচ্ছে তার 3 মেয়েকে বঞ্চিত করে তার হচ্ছে ছেলেকে সমস্ত সম্পত্তি লিখে দিতে পারবে কিনা, বা দিয়ে হচ্ছে আইনের দিক থেকে মেয়েদের আসলে কোনো অবস্থানের জায়গা আছে কিনা? কথা হচ্ছে যে যখন ক্ষেত্রে আচ্ছা, এখানে কন্ট্রাক্ট অ্যাক্ট বা অন্য কোনো আইনের সাথে এটা সম্পর্ক না, এটা হচ্ছে কথা হচ্ছে যে সম্পত্তির মালিক যিনি, উনি যতক্ষণ জীবিত থাকবেন সেই সম্পত্তির মালিকানা তার, সেই সম্পত্তি সে কি করবে, সে মসজিদকে দিতে পারে, সে একটি মাদ্রাসাকে দিতে পারে, সে ওয়াকফ করে দিতে পারে, সে ট্রাস্ট করে দিতে পারে, সে সম্পত্তি তার 1 মেয়েকে সব লিখে দিতে পারে, সে তার ভাইকে লিখে দিতে পারে, এটা তার ম্যাটার, সে তার সম্পত্তি কি করবে এটা তার ইচ্ছা। সুতরাং এইটা নিয়ে কোনো বাধা ধরা কোনো নিষেধ নাই, কারণ ইসলামিক লয়ে আমাদের যদি আমরা ইসলামিক লয়ে দেয়ার আর সো মেনি আছে, এজন্যই বলা আছে গিফট করা, এরকম যখন বিশ্ব সম্পত্তি করে দিতে পারো। সুতরাং সে যদি জীবদ্দশায় নির্ভয়ে তার ফ্রি কনসেন্ট
সেম সে যদি মানে তার কাছে কোনো পিছনে নাই, সে যদি দিয়ে দেয় এখানে কারো করার নেই, সে দিতে পারে। এখানে বঞ্চিত করছে আমার সাথে। কারণ মনে করো তোমার একটা মোবাইল আছে, ঠিক আছে, এই মোবাইলের মালিক শোনা যায়, শোনা যাচ্ছে, শোনা যায়? কথা একটু ভেঙে ভেঙে আসছে স্যার। আচ্ছা এখন শোনা যাচ্ছে? আচ্ছা তোমাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে, মোবাইলের মালিক কে? আমি নিজে। তোমরা তোমার মোবাইল তুমি যদি তোমার একটা বান্ধবীকে দাও, তুমি যদি ফালায় দাও, তুমি যদি পানির মধ্যে ফালায় ভাবো যে দেখি তো পানিতে ফেললে কি হয়, তোমাকে কেউ কিছু বলতে পারবে? কারণ তোমার কিছু বলতে পারবে না, কারণ মালিকানা কার? আমার। তাহলে সুতরাং তাহলে তুমি যখন মালিক, তুমি তোমার এটা কি করবা এটা তো তোমার ম্যাটার, ঠিক আছে? ল অফ ইনহেরিটেন্সের প্রশ্ন আসবে না, কারণ আমি জীবদ্দশায় আমি আমার সম্পত্তি আমি কিভাবে কাকে কিভাবে দিয়ে যাব সেটা আমার ম্যাটার, এটা আমার সম্পূর্ণ আমার ইচ্ছাধীন একটি বিষয়। ম্যাম আমার একটু জানার ছিল। আচ্ছা একজন জানতে চেয়েছিল তোমার ও আরিশান, আর একটা কি বলছিল গিফট, তাই না? আচ্ছা ফুপু তার মানে তার মেয়ে ছেলে নাই, সে তার ভাইয়ের ছেলেকে কি দিতে পারবে এইভাবে? সে যাকে ইচ্ছা তাকে দিতে পারবে, সে বাইশটা ব্যস্ত লাগবে না, সে তার একটা বন্ধু ছেলেও দিতে পারবে। আমার সম্পত্তি আমি যা ইচ্ছা তাই করবো। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, এটা জানার ছিল। আমার ইচ্ছা আমার সম্পত্তি আমি যার ইচ্ছা তাকে দেবো, এখানে ক খ গ ঘ বলে কোনো কথা নাই। আমি নির্ভয়ে নির্দ্বিধায় বল প্রয়োগ ব্যতীত আমি দিতে পারবো, আমাকে বল প্রয়োগ করে কেউ নিতে পারবে না। ওই দানপত্র বিষয়টা আপনি পড়ান ম্যাম এই কথাগুলো। আচ্ছা এখন যেটা বলছিল দান এবং ওয়ারিশান, এখন মনে করো যে উনি জীবদ্দশায় ওনার সম্পত্তির কোনো কিছু করে দিয়ে যান নাই, উনি হঠাৎ করেই, অথবা এখন আমরা দেখতে পাচ্ছি করোনাকালীন সময় আমরা দেখতে পাচ্ছি বিশিষ্ট ব্যক্তিবর্গ যাদের কোটি 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 টাকার বিষয় আছে, তাই না? আমরা দেখতে পাচ্ছি কোটি কোটি কোটির উপরে যদি থাকে এই সমস্ত সম্পত্তির মালিক, তারা হঠাৎ করে করোনাকালীন সময় আমরা দেখতে পাচ্ছি এরকম নাম করা করেই মারা যাচ্ছেন। তো উনি কিছুই করে যে বলছে ল অফ ইনহেরিটেন্স উইল কভার, তখন আইনের উত্তরাধিকার আইন অনুযায়ী ওখানে তোমার প্রপোর্শনাল বলে দেওয়া আছে যে তার মৃত্যুর পরে সম্পত্তি কিভাবে কোন অংশ কতটুকু পাবে সেখানে একটা অংশ বন্টন করে দেওয়া আছে, ঠিক আছে? মেয়ে থাকলে কতটুকু পাবে, ছেলে থাকলে কতটুকু পাবে, ছেলে থাকলে কি হবে, তার বাবা মা থাকলে কি হবে, নানান রকম কাহিনী আছে। আচ্ছা আর একটা হচ্ছে এটা গেল ওয়ারিশান, আর একটা হচ্ছে তোমার গিফটের প্রশ্ন। গিফট হচ্ছে যে আমার জীবদ্দশায় আমি দান করে চলে গেলাম, দেখো না অনেক সম্পত্তি তার একটা, দেখো না অনেকে দেখো না বলে যে ওনার এইটা কি এই ইউনিভার্সিটিটা ট্রাস্ট প্রপার্টি বলে না, অনেক ইউনিভার্সিটিকে বলে ট্রাস্ট প্রপার্টি, তার মানে কি তার সম্পত্তি উনি ট্রাস্ট করে চলে গেছেন একটা ইউনিভার্সিটির জন্য, দিয়ে গেছেন উনি দান করে ট্রাস্ট করতে, উনি এটা ট্রাস্ট করে গেছেন। ট্রাস্টের আর একটা আইন দ্বারা উনি ট্রাস্ট করে দিতে পারেন, ট্রাস্টের আবার নিয়ম কানুন ভিন্ন। আবার দেখা গেল ট্রাস্ট না, উনি ওয়াকফ করে গেছেন মসজিদ বা মাদ্রাসার জন্য। হ্যাঁ ম্যাম এখানে একজন ম্যাম আমাদের রিলেটেড কোশ্চেনগুলো যদি আনসার হয় এভাবে ওরা তো ইউনিভিলেট কোশ্চেন করতেছে নিজেদের পার্সোনাল কেস জিজ্ঞেস করতেছে, এইটা পার্সোনাল না, এটা আমাদের সবার জানা উচিত আইনের এগুলো তো কোনোভাবে পরের সাথে রিলেটেড না ভাইয়া, রিলেভেন্ট নয়। এটা অসুবিধা নাই, এটা জানলেও অসুবিধা নাই। আমরা জ্ঞানের কোনো শেষ নাই, জ্ঞানের কোনো লিমিটেশন নাই, অসুবিধা নাই। এগুলোর মধ্যে থেকে অনেক ধারণা প্রবলেম নাই, আমরা ক্লাসের মধ্যে অবশ্যই থাকবো। আমি বলেছি যে একদম ভবিষ্যতে দিবা
ম্যাম কথা বোঝা যায় না ম্যাডাম কথা বোঝা যাচ্ছে না, ভেঙে ভেঙে আসছে, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম। আর এখন আমরা যেটা বলছি সেটা হচ্ছে বার করছি। ঠিক ম্যাম আছে? কথা ক্লিয়ার না। হ্যালো ম্যামের মেবি লাইন ডিসকানেক্ট হয়ে গেছে। ভাইরা এভাবে কোয়েশ্চেন যদি পার্সোনাল কোয়েশ্চেন করেন আমাদের এই ল কিন্তু শেষ হবে না। ল কিন্তু একটা ইজি টপিক না যে আমরা নিজেরা শেষ করতে পারবো। না সেটা ঠিক আছে, কিন্তু আমাদের কিছু কিছু বিষয় জানি নেওয়া ভালো আমাদের জন্য। ভাই কন্ট্রাক্ট নিয়ে করেন, আপনি কন্ট্রাক্টের ভিতরে যেগুলো আপনার জানার ইচ্ছা সেগুলো করেন। আপনি পার্সোনাল জিনিস জিজ্ঞেস করলে তো হয় না। পার্সোনাল জিনিস কি দিয়ে আপনি অন্য থেকে জিজ্ঞেস করেন। বেটার হয় ভাই, যে কোনো জিনিস জেনে বুঝে আগানো ভালো। আচ্ছা ভাই আমরা বোঝা যায় বোঝা ভালো। কি উনি তো এনাফ ম্যাচিউর তাই না রেসপন্সিবল গুলা। তবে হ্যাঁ আমরা সব সময় প্রশ্ন করব না, কিছুক্ষণ সময়ের জন্য করতে পারি, আমরা পুরো ক্লাস নিয়ে নিতে করে এই বিষয়টা এখানে না আর মুনতাহাকে একটা বেলুন দিসনি কেন? ম্যাম মিউট হয়ে আছে। যদি এর চেয়ে বেশি জানতে হয় তাহলে গ্রামে ফুলানোর আগে দিতি একটা ফুলাপান ধৈর্য ধরে। হোস্ট আছে কেউ? আপু আরিজা আপু হোস্ট থাকলে আপনি আনমিউট করে দেন। হ্যালো বসন্তিকা আপু আপনাকে কো হোস্ট করা হয়েছে, ম্যাম কি আনমিউট দেন? আচ্ছা ম্যামেরটা তো দেখতে পাচ্ছি না। ম্যাম আপনারটা মিউট হয়েছে। ম্যামকে পাচ্ছি না তো। হ্যাঁ ম্যাম নাই, শেয়ারে নাই ম্যাম। পার্টিসিপেন্টস এ তো ম্যামকে দেখা যাচ্ছে। আমি এখনো খুঁজে পাইনি। ম্যামের স্ক্রিন তো শেয়ার হয়ে আছে। ম্যাম শেয়ারে নাই, তাহলে আমরা পাবো কিভাবে? ম্যাম তো দুটাই তো অন করা, ম্যামেরটা হচ্ছে আনমিউট করা এবং হচ্ছে ম্যামেরটা ভিডিও অন করা। তাহলে আপনি শেয়ারে তো নাই, এখন আবার চলে গেছে। হ্যাঁ ম্যামটা থাকলে অবশ্যই আমরা দিতে পারতাম। এখন শোনা ম্যাডাম একটু শোনা যাচ্ছে কিন্তু কথা ভেঙে ভেঙে আসতেছে। হ্যালো ম্যাডাম সম্ভবত লাইনে শোনা যায়, দেখা যায়? জি ম্যাম এখন দেখা যাচ্ছে। ওকে আচ্ছা, এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আমরা কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কিছু though it was irrelevant but not irrelevant হলেও এটি জানতে চাওয়া বা জানার মধ্যে কোনো দোষ নেই, কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে ওই জানতে চাওয়ার কারণে নিজেদের মধ্যে যে বাদানুবাদ হলো সেটাতে কিন্তু আমার সাথে কথা বলতে যতটুকু সময় লাগিয়েছে তার চেয়ে বেশি সময় গেছে।
তো সেটা না করে আমরা মনে করি যে আমরা চেষ্টা করব সিলেবাসের মধ্যে থাকতে, খুব রেলেভেন্ট কোশ্চেন যাদের জানা থাকে তারা জানতে চাইবে ক্লাসের পরে যদি টাইম পারমিট করে। আর তৃতীয়ত যদি করেও থাকে, এটা আমি যদি মনে করি একেবারে অযৌক্তিক, এটা উত্তর দেওয়ার দরকার নাই, তখন দিব না। এটা নিয়ে নিজে বাদানুবাদ না করে নিজেদের যদি আরো 10 মিনিট বেশি সময় দরকার লাগলে বলে নিবা যে ম্যাডাম আর 10 মিনিট আমাদেরকে আপনি সময় দেন, আর 10 মিনিট আমাদের এটাকে শেষ করেন, সেটা মনে হয় বেশি ভালো হয়। তাহলে আমরা ডিসেন্ট ওয়েতে ক্লাসটা করতে পারি। ওকে? জি ম্যাডাম, জি ম্যাডাম। এখন দেখো কনসিডারেশনের যে কথাটা বলছি, কনসিডারেশনের ক্ষেত্রে আমাদের জানতে হবে কনসিডারেশন কি কি বলছে, এটা রিজনেবল হতে হবে। মানুষ যে কোনো একটা জিনিসের একটা আমরা যে কথাই বলছি 1 কোটি বা 50 লাখ, যে দামটাই চাক না কেন সেটা অবশ্যই রিজনেবল হতে হবে, যুক্তিসম্মত এবং বাজার দর অনুযায়ী হতে হবে। এটা ইললিগাল হওয়া যাবে না, এটা অমানবিক হওয়া যাবে না, এবং এটা জনস্বার্থের পরিপন্থী হবে না। এই যে শব্দগুলো বলছে, এবং কি বলছি, কনসিডারেশন শুড বি প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। এটা যে কোনো ধরনের হতে হবে, মানে কি ধরনের কনসিডারেশন হতে পারে, আর হতে পারে যে প্রমিসার কি ধরনের কনসিডারটাকে অফার করেছে। এগুলা আমরা যদি বলি যে এগুলাকে বলা হয় গুড কনসিডারেশন। এখন এই গুড কনসিডারেশনের ক্ষেত্রে আমরা হচ্ছে যে কতগুলো ফ্যাক্টর কাজ করে থাকে, কি কি, বা ডিজায়ার কাজ কি ছিল, প্রমিসারের ডিজায়ার কি ছিল, পাবলিক ডিউটি, বা আমরা যখন বলছি যে এটা পাবলিক পলিসির এগেইনস্টে যাবে না, তাহলে পাবলিক ডিউটিটা কি ছিল, তারপরে তোমার রিয়ালিটিটা কি, আমি বলছি রিয়ালিস্টিক হতে হবে। প্রমিস টু স্ট্রেঞ্জার, অর্থাৎ স্ট্রেঞ্জার একটা আগন্তুক, তুমি তো প্রমিস করতেছো একটা আগন্তুকের সামনে, সেটা কি ধরনের ছিল। আবার কি, এটা ইললিগালি পাবলিক পলিসির এগেইনস্টে যাবে না, প্রেজেন্ট পাস্ট মে মুভ ফ্রম দ্য প্রমিস ফ্রম এনি পাথ, এগুলো হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স। এখন বলছে যে হোয়াই কনসিডারেশন ইজ নিডেড, এই কনসিডারেশনকে নিয়ে কিন্তু অনেক সময় কোশ্চেন আসে। আমরা আগেই বলেছি কনসিডারেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এসেনশিয়াল এলিমেন্ট ফর এ কন্ট্রাক্ট। সো কনসিডারেশন নিয়ে খুব গুরুত্বপূর্ণ যে কোশ্চেন গুলো আসে, তার মধ্যে একটা কোশ্চেন হচ্ছে যে তোমার যে হোয়াই কনসিডার in a formation of contract consideration must be real but need to be adequate। আমরা আগেই বলছি যে রিয়াল হতে হবে এবং রিজনেবল হতে হবে। এটি আমরা ভিতরে যেটা বলেছি, এটা যদি পড়ো অলরেডি কিন্তু এই পয়েন্টগুলো ডিসকাস করেছি, সুতরাং এটা নিয়ে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না, কারণ অলরেডি আমাদের টাইম ক্লোজ। তারপর আমি 10 মিনিটস অ্যাড করব তোমাদের সাথে। নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, একটা কথা বলা হয়েছে যে যদি কোনো কনসিডারেশন না থাকে তাহলে কোনো কন্ট্রাক্ট হবে না। কারণ কি, আমরা বলেছি যে কন্ট্রাক্ট কনসিডারেশন হচ্ছে খুবই এসেনশিয়াল এলিমেন্টস। সুতরাং যদি কোনো কনসিডারেশন না থাকে তাহলে কি কোনো কন্ট্রাক্ট হবে? কি মনে হয়? নো ম্যাডাম, হবে না। আচ্ছা, কিন্তু তারপরেও এটা বলেও আবার দেখবা এখানে যে শীটটা আছে ওটা পড়ে নিবা। আমি এখন মুখে বলছি, সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা হচ্ছে থিওরি যে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, তবে থিওরিরও একটা এক্সেপশন আছে। এক্সেপশনটা কি, সেখানে বলেছে যে যদি দেখা যায় যে কন্ট্রাক্টটা হচ্ছে between the father and son, brother and sister, husband and wife, অর্থাৎ যেখানে ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন অ্যারাইজ করে, যেখানে তুমি একটা ভলান্টারিলি তুমি কোনো একটা জিনিস তুমি ওয়াফ করে দিচ্ছ, তুমি ট্রাস্ট করে দিচ্ছ, অথবা তুমি কাউকে দান করে দিচ্ছ, এটা তুমি ইচ্ছায় দিচ্ছ, তুমি স্বেচ্ছাধীনে দিচ্ছ। এই যে এইগুলা যখন হয় তখন সেই ক্ষেত্রে যে কনসিডারেশন হয়ে থাকে তখন সেখানে কোনো কনসিডারেশনের প্রয়োজন পড়ে না। এগুলো হচ্ছে এক্সেপশন তখন। কারণ তুমি দেখো যাদের ধারণা আছে দেখবা যে যখন দান করে অথবা যখন হেবা বিল আওয়াজ করে সেখানে কিন্তু কোনো টাকা পয়সার বিষয় থাকে না, থাকে? ধারণা আছে? থাকে না। জি না, থাকে না। এই তসবি অথবা একটি জায়নামাজ এই ধরনের কথা উল্লেখ করা হয়ে থাকে। তার মানে কি ওইখানে টাকার বিষয় থাকে না। আমরা আগেই বলেছি কনসিডারেশন মানে হচ্ছে ফিনান্সিয়াল ম্যাটার, মনিটারি ম্যাটার, কিন্তু এখানে এরকম কিছু থাকে না। তো যদি না থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমার এক্সেপশনের মধ্যে পড়বে যদি ইফ দেয়ার ইজ লাভ, ন্যাচারাল লাভ, শব্দটা বলেছেন শুধু লাভ বলে নাই, ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশন, অর্থাৎ প্রকৃতিগতভাবেই যে ভালোবাসাটা, প্রকৃতিগতভাবেই যেই স্নেহটা আসে, সেইখানে যদি কোনো কন্ট্রাক্ট হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে, অর্থাৎ যদি কোনো গিফট করে দেয়, কোনো হেবা করে দেয়, বা কোনো একটি মসজিদকে যদি তার প্রপার্টিকে ওয়াকফ করে দেয়, সেখানে কিন্তু কোনো কনসিডারেশনের প্রশ্ন থাকে না। তো এই প্রশ্নটা যদি আসে যে নো কনসিডারেশন নো কন্ট্রাক্ট, প্রথমে আমরা আমাদের ওই ধারণা দিব আইনের মূল কথাটা বলে আমরা বলবো যে বাট দেয়ার আর সাম
এক্সেপশনস লাইক দিস তোমাদের অ্যানসারটা করে দেওয়া আছে, দেখে নিও। ফ্রেন্ডশিপ কি ন্যাচারাল লাভ এন্ড অ্যাফেকশনের মধ্যে কি আসবে? না, ফ্রেন্ডশিপের সাথে কি ন্যাচারাল লাভ আছে? ওইটা কি প্রকৃতিগতভাবে কি আসে? অনেকের আছে যে হচ্ছে একদম ছোটবেলা থেকে একসাথে বড় হয়, বান্ধবী, দুই বান্ধবী একদম পিচ্চিকাল থেকে একদম মাঝ বয়স পর্যন্ত হচ্ছে তারা বান্ধবী, এবং এই কারণে হচ্ছে তাদের একজনের প্রতি আরেকজনের মানে একটা লাভ অ্যাফেকশন এটা কাজ করতেছে। এটা তো ম্যাম হচ্ছে কোনো আত্মীয়তার মধ্যে তো এটা পড়ছে না, কিন্তু এটা হচ্ছে তার ফ্রেন্ডশিপের মধ্যে পড়ছে, যেটা হচ্ছে ন্যাচারালি তৈরি হচ্ছে। তো এটা ন্যাচারাল না। এই যে শব্দটা বলেছে ন্যাচারাল, আইনের প্রত্যেকটা শব্দের একটা করে অর্থ রয়েছে। ন্যাচারাল মানে যেটি আসলে রক্ত সম্পর্কের ক্ষেত্রেই মেইনলি হয়, অর্থাৎ তুমি যেটাকে আসলে কোনোভাবেই তুমি বলতে পারো না যে এই ভালোবাসার মধ্যে তোমার সন্দেহ রয়েছে, এই ভালোবাসাটা হচ্ছে তোমার কৃত্রিমতা, এটা বলা যায় না। হ্যাঁ, যদিও সন্তান বাবাকে হত্যা করছে, বাবা ছেলেকে হত্যা করছে, এরকম অনেক ঘটনা ঘটে থাকে, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট ইস্যু। বাট এমনিতে যদি জেনারেল মেডিকেল জুরিসপ্রুডেন্স এর সূত্র ধরে যদি দেখি, আমরা যদি রক্ত সম্পর্কে যদি দেখি, সেখানে মূলত শব্দ হচ্ছে তোমার ন্যাচারাল লাভটা হচ্ছে তোমার রক্ত সম্পর্কের ক্ষেত্রে, এবং সেটি হচ্ছে ন্যাচারাল অর্থাৎ প্রকৃতিগতভাবে। প্রকৃতি মানে এই এনভায়রনমেন্ট না, অর্থাৎ মানুষের ওয়ারিশের রক্ত সম্পর্কের ক্ষেত্রেই তোমার এই লাভটা হয়ে গেছে, অ্যাফেকশনটা, স্নেহটা এসে গেছে। কিন্তু মনে কর হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ, দেয়ার ইজ এ লাভ, বাট ইজ দ্যাট ন্যাচারাল লাভ? ন্যাচারাল তো হওয়া উচিত। দেখো না, উচিত ভিন্ন কথা। ছেলে আর বাবার কি সম্পর্ক বিচ্ছিন্ন হয়? হতে পারে? নো ম্যাম। হ্যাঁ, অনেক সময় ত্যায্যপুত্র করে দিচ্ছে, সেটি হচ্ছে মৌখিক ডিক্লারেশন, ত্যায্য করে দিলাম। কিন্তু তাই বলি কি তার রক্তের সম্পর্কে কি, রক্ত কি নষ্ট হয়ে গেল? তার রক্তের সম্পর্কের ধারাবাহিকতা কি নষ্ট হয়ে গেল? না। নো ম্যাম। জি না ম্যাম। আচ্ছা, সেটা কিন্তু বিচ্ছিন্ন হলো না, অর্থাৎ তার ওয়ারিশনটা সে দিল না, ভিন্ন কথা, কিন্তু এইটা কিন্তু বিচ্ছিন্ন না, রক্তটাকে কিন্তু বিচ্ছিন্ন করতে পারলো না, করতে পারছে, কিন্তু কোনো ঘটনাচক্রে তাকে ত্যায্যপুত্র করেছে। সেটি হচ্ছে তোমার একটি প্রসেস। কিন্তু হাজবেন্ড ওয়াইফের সাথে কি রক্ত সম্পর্ক সূত্র না, সেখানে লাভ এন্ড রেসপেক্ট, বাট নট দ্য ন্যাচারাল। ম্যাডাম একটা প্রশ্ন ছিল, আপনি যে বলেন হেবা, এটা মানে কি দানপত্র? হেবাটা হচ্ছে হেবাবুল আওয়াজ, এটা হচ্ছে হেবাবুল আওয়াজ, হচ্ছে আওয়াজ করা, এটা দান না, দানটা হচ্ছে গিফট। মানে এখানে একজন দানপত্রটা হচ্ছে গিফট, আর হেবাবুল আওয়াজটা হচ্ছে এটা আর একটা আওয়াজ হচ্ছে ওই যে তোমার তসবিহ বা কোরআন বা জায়নামাজের বিনিময়ে দেওয়া হয়, একটা আওয়াজ, বিনিময়। আর গিফটটা আবার কোনো বিনিময় না, আমি নিঃশর্তভাবে তাকে দান করে দিলাম। ম্যাডাম কারো গিফট নেওয়া কি পালক বা পালক কন্যার কি বলো ম্যাম, পালক বা পালক কন্যার ক্ষেত্রে কি তাহলে এই জিনিসটা হচ্ছে আসবে না? তাহলে না, সে তো ন্যাচারাল না। তামাম লাভ থাকে, অ্যাফেকশন না, ন্যাচারাল শব্দ এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। একটা বিষয় ম্যাডাম, এখানে হচ্ছে যে ওই যে স্বামী স্ত্রীকে দান করলেন, এখন হচ্ছে স্ত্রী তার যে কাউকে দান করতে পারবে। স্বামী যখন স্ত্রীকে দান করবে, স্ত্রী তো এটা মালিক হয়ে গেছে, মালিক হয়ে যাবে, সে আবার মালিক হয়ে সে আবার যা ইচ্ছা তাই করবে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সে আবার যা ইচ্ছা, কারণ সে তো তখন মালিক হয়ে গেছে। আমি যখন মালিক, যেভাবেই পাই না কেন, আমি যেভাবেই পাই, লটারির মাধ্যমে তো আমি মালিক হতে পারি না? জি ম্যাম। হলাম, আমি মালিক। এখন মালিক হওয়ার পর আমি কি করবো সেটা আমার ম্যাটার। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তো এই জন্য এই সমস্ত ক্ষেত্রে বলছে যে তোমার কোনো কনসিডারেশন প্রয়োজন, এটা এক্সেপশন মধ্যে পড়েছে। এই যে শব্দটা ন্যাচারাল, এটা এক্সিস্ট করতে হয় যে এই লাভটা, কারণ এই যে হাজবেন্ড এন্ড ওয়াইফকে তার যে ন্যাচারাল লাভ ছিল এইটিকে আবার এস্টাবলিশ করতে হয়। ছেলেকে যেমন এস্টাবলিশ করতে হয় না, কিন্তু হাজবেন্ড এন্ড ওয়াইফকে এস্টাবলিশ করতে হয়। বিকজ যদি কোনো ঝুট ঝামেলা নাই হইতো তাহলে তো আর মামলা পর্যন্ত যেত না। মামলা পর্যন্ত যখন হাজবেন্ড ওয়াইফের ব্যাপার গেছে, তাহলে কি ন্যাচারাল লাভ আছে ওখানে? বলো না ম্যাডাম। এগুলা হচ্ছে মননশীল ব্যাপার। আইন তোমার মননশীলতাকে নিয়ে তৈরি হয়।
আর হাজবেন্ডের সাথে ওয়াইফের সম্পর্ক নষ্ট হয়ে যায়, ওয়াইফ অন্যত্র চলে যায়, তাই না? অথবা হাজবেন্ড আর একখানে বিয়ে করে, সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, ডিভোর্স হয়ে যায়, কেউ কারো মুখ দেখে না। সন্তান বাবা মার সাথে কি এটা হয়? ত্যায্য করলো, কিন্তু সম্পর্ক কি বিচ্ছিন্ন, রক্তের সম্পর্ক কি বিচ্ছিন্ন করার না? এই জন্য যখন মনে করো বিচ্ছিন্ন হয়ে, তাহলে কেন কোর্ট তোমার সন্তানদের ক্ষেত্রে বলে যে সপ্তাহে 1 দিন বা 2 দিন সে বাবার সাথে দেখা করতে পারবে? কেন? কারণ বাবা মার সাথে সন্তানের বাবার সাথে সম্পর্ক রয়েছে, ওয়াইফের সাথে সম্পর্ক না থাকলেও সন্তানদের সাথে বাবার সম্পর্ক অটুট থাকবে। এই জন্য কোর্ট কেন অর্ডার দেয়। ওকে, এই আমাদের মোটামুটি মানে আমাদের ফার্স্ট সিনোসিসের যেগুলা মানে গুরুত্বপূর্ণ জিনিস, এই গুরুত্বপূর্ণ জিনিসের সাথে আরো এগুলা বুঝলেই আমরা পরবর্তী যে ক্লাসগুলোতে যাব, আমাদের আস্তে আস্তে সিনোসিস অনুযায়ী যাব। আমাদের ক্লাস যেতে হবে বেশ কয়েকটি, কোনো চিন্তার কারণ নেই। কিন্তু আমরা আগে কন্ট্রাক্টকে যদি না বোঝাতে পারি তাহলে তোমাদের পক্ষে সম্ভব না। এবং তোমরা পরবর্তী যে অন্তপক্ষে তোমরা তোমাদের যে দ্বিতীয় সিনোসিস আর তৃতীয় সিনোসিস, দুইটা সিনোসিসটা আমরা যখন নেক্সট ক্লাসে যাব, আমরা দ্বিতীয় এবং তৃতীয় সিনোসিসটাকে আমরা কি করব, চেষ্টা করব একটু পড়ে রাখা, নট যে সব বুঝে শুনে থাকো, তাহলে তো ক্লাস নেওয়ারই দরকার নাই। বরং একটু পড়ে রেখে যদি কোনো কোশ্চেন ওখান থেকে তৈরি হতে থাকে করে রাখলা, যখন পড়াবো তখন আমরা ওইখান থেকে চেষ্টা করব বোঝার জন্য, তাই না? তাহলে আমরা আজকে তোমাদের থেকে বিদায় নিব। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে যেটুকু পড়িয়েছি পড়ার চেষ্টা করবে, যখন যে ক্লাসগুলো পড়াবো আমরা সেগুলো চেষ্টা করব। সিনোসিস আমি আগেই বলেছি, সিনোসিস যেটা থাকুক না কেন পড়ার সময় আমরা আরো অনেক জায়গা থেকেই পড়াবো, এবং আমরা কিছু টেস্ট রেফারেন্সও পড়াবো পরবর্তীতে। সুতরাং তোমাদের চিন্তার আশা করি কারণ নাই, খালি একটু ক্লাসগুলোকে মনোযোগী শুনতে হবে এবং পয়েন্টগুলোকে নোট ডাউন করতে হবে। আই হোপ যে সিনোপসিস এবং যেভাবে আমরা পড়াবো সেটাকে মনোযোগ সহকারে শুনলে সমস্যা থাকার কথা হবে না। এবং তারপরে তো আমরা এই কন্ট্যাক্টের দুপুরে অনেকগুলো প্রবলেম আছে, এবং তোমাদেরকেও বলবো ম্যানুয়াল থেকে ওই প্রবলেম গুলোকে একখানে করে নিয়ে যদি তোমরা একখানে আগে করবা, দেখবা যে অনেক প্রবলেম আছে। সেই প্রবলেম গুলোকে যদি কনসলিডেটেড করে যদি একটা শীট তৈরি করতে পারো এবং সেটা যদি আমার কাছে পাঠাতে পারো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে যে প্রবলেম নিয়ে একদিন ক্লাস করলেই তোমরা ওইটার উপরে অনেক উত্তর পেয়ে যাবা, এবং এটা তোমাদেরকে একটু কষ্ট করে তৈরি করতে হবে। ওকে, এটা বিগত দিনের কোশ্চেন থেকেই হোক বা যেখান থেকেই হোক, ঠিক আছে? এটা তোমাদের যারা ক্যাপ্টেন তোমরা একটা দায়িত্ব নিয়ে এটা দেখো আর কি করো। আর এমনি আমার কাছে তো কিছু রেডি আছে, সেটা না, কিন্তু দেখি তোমাদের থেকে তোমরা কি করো। ওই করতে করতেই তোমরা বুঝবা, মানে এই যে তৈরি করবা এই করতে গেলে তোমাদের অর্ধেক করা হয়েছে। ম্যাম ওয়ান কোশ্চেন, মানে আমরা কোন কোন সোর্স থেকে কোশ্চেনটা তৈরি করলে বেটার হয়? যেমন ম্যানুয়াল বই আছে, মানে ম্যানুয়াল বইয়ের মধ্যে কোশ্চেন আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলোর মধ্যে এই দুটো থেকে এই দুটো থেকে করলেই অনেক পাবা। ওকে ওকে ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাম। আর যদি কোনো কিছু না থাকে তাহলে আমরা এখন লিভ করব। তো আমরা এখন এমদাদ সাহেব আছেন? এমদাদ সাহেব